করে শুরু করি। আমি মানে ডিরেক্টলি হচ্ছে স্যার মানে সিকোয়েন্সটা বলে দিছি, ডায়াগ্রামটা কি নেই। হ্যাঁ, ওই জন্য তোমার ভুল হয়েছে, তুমি এগুলো স্যার ডিরেক্টলি বলবে না, তুমি হচ্ছে দেখো আগে ভেক্টর ডায়াগ্রামটা আঁকাবা, ঠিক আছে? তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা। ফার্স্টে দেখো, এটা তো 0 ডিগ্রি, ঠিক না? জি স্যার। এটা 90 ডিগ্রি, এটা আমাদের কত হবে? 180 180, 270 270। এটা তাহলে আমাদের 90, এটা কত হবে বলো তো? প্লাস 180, প্লাস সরি মাইনাস মাইনাস 180, 180 -180। আর এটা কত হবে আমাদের? 70 মাইনাস মাইনাস টু মাইনাস সেভেন জিরো 270। হয়েছে? এবার তুমি একটু চিন্তা করো, তো আমরা কিন্তু এখানে ম্যাগনিটিউড নিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে না? তাহলে ম্যাগনিটিউড আমাদের মন থেকে মুছে ফেলে দিলাম। তাহলে আমরা এখন কি নিয়ে কাজ করবো বলো তো? আমরা ফেজ শুধুমাত্র নেই এই ফেজ নিয়ে কাজ করব। বলো 30 ডিগ্রি তাহলে কোন জায়গায় হবে? স্যার, ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে এই দুটোর মধ্যে ধরো এই জায়গাতে 30 ডিগ্রি হইতে পারে, তাহলে নাম দিলাম হচ্ছে VAN। দেখো হয়েছে এবার? জি স্যার। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি। তাহলে দেখো VCN এর মান কোথায় দেওয়া আছে? স্যার ডায়াগ্রামটা বুঝতে পারছি, মানে আমি এটা হ্যাঁ আঁকিনি দেখো, তুমি এখন। এখানে এখানে নিলেই তুমি বুঝতে পারবা। জি স্যার। এটা কত হবে বলো? স্যার এটা হচ্ছে -90। হ্যাঁ, তাহলে VCN না, এই জায়গা তো হবে তো। জি স্যার। পিসিএন এখন এখন তুমি দেখো, তাহলে তোমার যে পরের যে সার্কেলটা, ওটা কিন্তু তোমার এখানে এর মধ্যে হবে না, মানে ওটা তো 120 ডিগ্রি না, তাহলে জি এখান স্যার। থেকে 120 ডিগ্রি হইতে হবে। তাহলে তোমার এই জায়গাতে আসতে পারে, VBN টা আসতে পারে। স্যার 150 ডিগ্রি আসে। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে তোমার? তাহলে একটু চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 150, তোমার কি এটা 150 ডিগ্রি আসছিল? জি স্যার। আর তুমি কি সিকোয়েন্স দিছিলা, পজিটিভ না নেগেটিভ? স্যার এটা এসিবি সিকোয়েন্স, নেগেটিভ। এসিবি। তুমি তোমার আমি ABC দেখলাম যে তখন। না স্যার, ওইটা আরেকটা ছিল, প্রবলেম 2 ছিল, আমি দুইটা ম্যাথ ও, তাহলে করছি। তোমার 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 এই প্রবলেম সলভ, ঠিক আছে, তাহলে আমার বুঝতে জি ভুল স্যার, হয়েছিল। মানে স্যার আমি সিকোয়েন্সটা জাস্ট লিখে দিছি, ডায়াগ্রামটা ড্র করিনি। হ্যাঁ, তাহলে এই জন্য মনে হয় আমি আর খাতার মধ্যে দেখি না, ঠিক স্যার আছে, থ্যাংক দুইটা ইউ তোমার ম্যাথ বুঝতে দিছিল। দেখেছি। আর একটা ব্যাপার কোনটা? স্যার এটা এই মনে হয়। সেকেন্ড, জি স্যার এটা এটা হচ্ছে স্যার VAN এর মান হচ্ছে 250 আসে। দেখি, আমরা একটু দেখি এখানে তোমার স্যার হচ্ছে এটা বিএন এর পজিটিভ মানে সিকোয়েন্স। এসিবি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা এসিবি হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। তোমরা বাসাতে একটু প্র্যাকটিস করো, যাদের প্রবলেম আছে একটু প্র্যাকটিস করো। আর আমাদের হচ্ছে প্রত্যেক শনিবার করে, ঠিক আছে, শনিবারে 11টার দিকে প্রবলেম সলভিং ক্লাস থাকে। যদি তোমরা কেউ প্রবলেম ফেস করো তাহলে জয়েন করবা, আর না করলে দরকার নাই। এটা তোমার একটা টাইম ওয়েস্টিং একটা ব্যাপার, হয়তোবা তোমার সময় নষ্ট হইতে পারে, ঠিক আছে? যদি তুমি না বোঝো কোনো ম্যাথে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি সেই দিন জয়েন করতে পারো, আমরা ওখানে আলোচনা করতে পারি, তোমাকে প্রবলেম সলভ করে দিতে পারি। ঠিক আছে স্যার। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। স্যার আজকের স্লাইড দেখলাম অনেক কঠিন, অনেকগুলা সার্কিট। না, সব পড়াশোনা কিন্তু সোজা, ঠিক আছে, কিন্তু বুঝে বুঝে একটু পড়তে হবে। দেখি আজকে পড়া শুরু করি, তারপর দেখি কয়টা পারি আর কয়টা পারি না। ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে টপিকটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, লেকচার 2। আমরা কিন্তু থ্রি ফেজ সিস্টেম নিয়ে আর একদিন ক্লাস করব, তাহলে আমাদের থ্রি ফেজ সিস্টেমটা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে। আমাদের আজকে যে জিনিসগুলো পড়াবো সেগুলোর মধ্যে আছে হচ্ছে ব্যালেন্স এন্ড আনব্যালেন্স লোড এন্ড সোর্স। একটা লোডকে এবং একটা সোর্সকে কখন আমরা ব্যালেন্স বলবো, কখন আমরা আনব্যালেন্স বলবো, এটা আজকে আমরা ডিফাইন করতে পারবো। এই ক্লাস থেকে আমরা বুঝতে পারবো যে কোন সোর্স গুলা ব্যালেন্স এবং কোন সোর্স গুলা আনব্যালেন্স। তারপর আমরা এখানে দেখতে পাবো যে পসিবল কনফিগারেশন কিরকম হইতে পারে, থ্রি ফেজ সিস্টেমে কয় ধরনের কনফিগারেশন হয় এবং কি কি কনফিগারেশন আছে সেগুলো আমরা দেখতে পাবো। আমি তোমাকে ইনশিওর দিতে পারি, যদি তুমি ভালো মতো ক্লাস করো তাহলে তোমার হচ্ছে এগুলো বাসায় বসে থেকে আর করতে হবে না, তুমি এখানেই উত্তরগুলো বলতে পারবা। তারপর তোমাদের হচ্ছে লাইন এবং ফেজ ভোল্টেজের মধ্যে একটা রিলেশন থাকবে, সেই রিলেশন গুলোও তোমাদের আমি আজকে দেখাবো। কিন্তু রিলেশন বিটুইন লাইন এন্ড ফেজ কারেন্ট এটা আজকে দেখাবো না, এটা আমাদের নেক্সট ক্লাসে এটা আলোচনা করা হবে। তারপর আমরা কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব, মানে কিভাবে একটা ম্যাথ সলভ করব, কত ইজি ওয়েতে একটা ম্যাথ সলভ করা যায়, সেরকম কিছু টেকনিক আমি তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে? জি স্যার। দেখো, আমাদের হচ্ছে ফার্স্টে শুরু হচ্ছে ব্যালেন্স এন্ড আনব্যালেন্স সোর্স। তোমাদের শুরুতে আগে বলে নেই, আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম একটা লোডের একটা সোর্সের মধ্যে দুটো অংশ থাকে। ফার্স্টেরটার নাম হচ্ছে কি অ্যামপ্লিটিউড, পরেরটার হ্যাঁ, নাম কি, ফেজ। আর একটা নাম হচ্ছে ফেজ, আর একটা নাম হচ্ছে আমাদের ফেজ।
ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি, ব্যালেন্স সোর্স বলতেছি। ঠিক আছে, ব্যালেন্স সোর্স তখনই আমরা বলবো যে সোর্সের প্রত্যেকের অ্যামপ্লিটিউড সমান হবে। কি বললাম, যে সোর্সের প্রত্যেকের অ্যামপ্লিটিউড সমান হবে এবং তাদের ফেজের মধ্যে পার্থক্য থাকবে 120 ডিগ্রি করে। ভালো করে বুঝবা, যে সোর্সের প্রত্যেকের অ্যামপ্লিটিউড সমান হবে এবং তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স থাকবে সেগুলো কত করে, 120 ডিগ্রি করে। ঠিক আছে, দেন তখন তুমি একে বলতে পারবা ব্যালেন্স সোর্স। আর যদি দুটার মধ্যে কোনোটাই যদি চেঞ্জ হয়ে যায়, যেমন একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আলাদা হইতে পারে, ঠিক আছে, সমান না, তাহলে তুমি মনে করবা এটা আনব্যালেন্স সোর্স। অথবা তোমার অ্যামপ্লিটিউড সমান আছে কিন্তু ফেজ 120 ডিগ্রি করে পার্থক্য না, তাহলে সেটা হচ্ছে আনব্যালেন্স সোর্স। তোমার ব্যালেন্স সোর্স তখনই হবে যখন তোমার অ্যামপ্লিটিউড এবং ফেজের মধ্যে অ্যামপ্লিটিউড সমান হবে এবং ফেজের মধ্যে পার্থক্য হবে 120 ডিগ্রি করে। 20 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। আর তোমাদের যদি কথা বুঝতে সমস্যা হয় আমাকে একটু কিন্তু এখনই বলবা, ঠিক আছে? জি স্যার। দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ। এখানে আমরা কিভাবে সংজ্ঞা দিব সেটাকে লিখে রাখছি, যে ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড আর আউট অফ ফেজ উইথ ইচ আদার বাই 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। মানে কি, ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজের কি হবে, ম্যাগনিটিউড সমান হবে এবং তারা প্রত্যেকে মধ্যে পার্থক্য থাকবে কত করে, 120 ডিগ্রি করে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এখানে দেখো একটা মান দেওয়া থাকবে, সেই মানটা তোমাদের মুখস্থ করতে হবে এখন থেকে। কি মান? এই দেখো, আমরা ব্যালেন্স কিভাবে, কাকে ব্যালেন্স বলবো দেখতে পাইছো, যে একটা ভোল্টেজের মান যদি ভি এ এন হয় তাহলে পরের ভোল্টেজের ম্যাগনিটিউড কি হবে বলতো, এই ভি পি হবে, ভিপি হবে। দেখছো, ভিপি কিন্তু সব সেম। আর এদের মধ্যে ফেজের মধ্যে পার্থক্য দেখো, এর মধ্যে পার্থক্য হচ্ছে 120 ডিগ্রি এবং এর মধ্যে পার্থক্য কত আমার, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আবার এই দুটোর মধ্যে পার্থক্য কত আমাদের, 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকের মধ্যে পার্থক্য আমার 120 ডিগ্রি। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে একটা ব্যালেন্স সোর্স। আশা করি তোমাদের এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে এবার। জি স্যার। এখন যদি তোমরা মনে করো যে, দেখো আমি তোমাকে দুটো এক্সাম্পল দিব। একটা এক্সাম্পল হচ্ছে এরকম, ভি এ এন, ভি বি এন এবং ভি সি এন। ঠিক আছে, ধরো ভি এ এন এর মান ধরলাম হচ্ছে 110 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেম আছে আমাদের। এখানে ধরলাম হচ্ছে 112 ধরলাম অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি, এবং আমরা ধরলাম হচ্ছে এখানে 110 অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। তাহলে এখন তোমরা বলো তো এটা কোন ধরনের সোর্স, ব্যালেন্স? আনব্যালেন্স। কারণ ম্যাগনিটিউড আলাদা, ঠিক আছে? যদিও ফেজ আমাদের মধ্যে 120 ডিগ্রি করে পার্থক্য থাকে, কিন্তু এটা আনব্যালেন্স। ভেরি গুড। যদি এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, এরকম যদি কোশ্চেন হয়, এখন এটা আমার 0 ধরলাম, সবগুলো ঠিক আছে, এর মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিলাম আমরা, এর মান ধরলাম হচ্ছে 50 ধরলাম, তাহলে এটা কি হবে? আনব্যালেন্স। তাহলে আমরা মোটামুটি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্স সোর্স, বা হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্যালেন্স সোর্স এন্ড আনব্যালেন্স সোর্স, তখন তোমাকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। জি স্যার। তাহলে এটা নিয়ে আমাদের কিন্তু এখনো কোশ্চেন নাই, তোমরা কিন্তু পরে কোনো কোশ্চেন করতে পারবে না, এটা কিন্তু কোশ্চেন শেষ। জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু ভালো করে মনে রাখবো, এখন কিন্তু এই ইকুয়েশনটা আমাদের লাগবে, এই তিনটা ইকুয়েশন লাগবে। তাহলে ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজের ক্ষেত্রে একটার মান যদি ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 হয়, পরেরটার মান কি হবে, ভিপি হবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং +120 ডিগ্রি। 120, হ্যাঁ। তাহলে মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার হয়েছে এবার। তাহলে আমরা দেখো একটা একটা প্রবলেম সলভ করব, যেটা আমার পরীক্ষাতে পড়ছিল যখন আমি রুয়েটে ছিলাম। তার আগে আমরা একটু ছবি দেখে নেই। দেখো, ব্যালেন্স সোর্স বা আনব্যালেন্স সোর্স আমাদের দুই ধরনের হইতে পারে, দুই রকম দেখতে হইতে পারে। ঠিক আছে, দেখো তো এটা কোন অক্ষরের মতো লাগতেছে, উল্টা ওয়াই এর মতো লাগতেছে না? জি স্যার। তাহলে এটাকে বলবো আমরা ওয়াই কানেক্টেড লোড সোর্স, সরি ওয়াই কানেক্টেড সোর্স, ওয়াই কানেক্টেড কি বলবো, এটা সোর্স। এখন বলো তো এটা দেখতে কার মতো লাগতেছে? ভি স্যার, ভি। ভি না, ত্রিভুজের মতো লাগে না? যেমন দেখো, আমরা যখন ফিজিক্সে পড়তাম, মনে হচ্ছে আমরা যখন ফিজিক্সে পড়তাম তখন বলতাম না যে তাপমাত্রা 10 থেকে বেড়ে 20 হইলে মোট শোষিত তাপ ডেল, হ্যাঁ এর নাম হচ্ছে কি, ডেল্টা বলতাম না, ডেল থিটা বলতাম না আমরা আগে? জি স্যার।
তাহলে এর নাম কি? ডেল্টা। ডেল্টা সোর্স। তাহলে আমাদের দেখো তাহলে সোর্স কয় ধরনের হয়? সোর্স দেখতে কয় ধরনের হয়? সোর্স দেখতে দুই ধরনের, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে ডেল্টা। যেমন একটা ছেলে দেখতে দুই ধরনের হয়, কিরকম? লম্বা একটা খাটো, অথবা মোটা পাতলা। বুঝি নাই? স্যার মাঝে মাঝেও তো হয়। মাঝে মাঝে মানে কি একটা লেভেলে নিয়ে আসছো, মানে হচ্ছে দুইটার মাঝে মাঝে নাকি মিডিয়াম? তো স্যার 3টা হয়ে গেল। তিনটে হয়ে গেল তাহলে দেখতেছি। লম্বা, আর যদি লম্বা সে খাটো হয়, ঠিক আছে, লম্বা ছোট হয়, তাহলে মনে করবো সে খাটো। এতটুকুই শেষ, ঠিক আছে। তাহলে আমাদের সোর্স কয় ধরনের হবে? আমাদের সোর্স দেখতে দুই ধরনের হবে, একটা হচ্ছে ওয়াই আর একটা কি? ডেল্টা। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার তো? পরীক্ষায় যদি বলে যে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ ডেল্টা কানেক্টেড সোর্স, তখন তোমাকে ওই ছবিটা আঁকাইতে হবে। বুঝেছি। তাহলে মোটামুটি ক্লিয়ার, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই? জি স্যার। এবার আমরা পরেরটাতে আসছি, দেখি কি অবস্থা এবার বুঝতে পারি কিনা। এবার দেখো, এই প্রশ্নটা আমি যখন রুয়েটে ছিলাম তখন পরীক্ষায় পড়ছিল। ক্লাস টেস্ট আমাদের তো ক্লাস টেস্ট 4টা, আর তোমাদের ক্লাস টেস্ট 3টা। আমাদের 4টার মধ্যে আউট অফ 3 নাই, আর তোমাদের 3টার মধ্যে আউট অফ 2 নাই। তাহলে এটাতে নিয়ে আমরা এখন আলোচনা করব কিন্তু, ঠিক আছে। প্রুভ দ্যাট দ্য সামেশন অফ ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ ইজ জিরো। তা তোমাকে মনে হতে পারে যে এটা নিয়ে তোমরা হচ্ছে বাসায় বসে থেকে পড়বা, মুখস্থ করবা, এরকম একটা টার্ম থাকে। মানে আমাদের হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে এরকম যে আমরা কিছু পাইলে মুখস্থ করব, বই থাকলে এটা মুখস্থ করে পরীক্ষা দিব। তাহলে মুখস্থ করলে কিন্তু সময় নষ্ট হচ্ছে, সাথে মানুষের মাথা তো অনেক ছোট, ঠিক আছে। ওর মধ্যে যদি এত প্রেশার দাও, তাহলে তুমি আর অন্য পড়াগুলো মনে রাখবা কিভাবে? তাহলে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তাহলে দেখো, এগুলো আমরা হচ্ছে না মুখস্থ করে কিভাবে লিখতে পারি। তাহলে ফার্স্টে একটু আসি আমরা ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ। তাহলে আমরা কি কি পড়ছিলাম? ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ, একটার মান যদি ভি এন সমান সমান যদি ভিপি হয়, ভিপি এট অ্যান অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে অন্যগুলোর মান কত হবে বলো তো? -120 তারপর -20 +20 -120 তারপর আর হচ্ছে প্লাস +120। 120 এই সিএন দিলাম, এখানে দেব হচ্ছে ভিপি ভিপি প্লাস 120। দেখো মোটামুটি তো আর কোনো প্রবলেম আছে তোমাদের, না আমি ভুল লিখলাম? ঠিক আছে কিন্তু। ঠিক আছে স্যার। এখন দেখো কি আছে এখানে, সামেশন করতে বলছে। সামেশন মানে কি? যোগ করা না? যোগ করা। এই তিনটা ভোল্টেজের যোগ করতে হবে। তাহলে যোগ করে দাও, ভি এ এন প্লাস ভি বি এন প্লাস ভি সি এন। তাহলে আমাদের কত মিলাইতে হবে? ঠিক আছে, সমান 0। তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। পরীক্ষাতে বুঝছো, একটা পরীক্ষাতে আমার হচ্ছে এই মানে আমাদের হচ্ছে কি বলে ওটা, মানে বৃত্তি পরীক্ষা হয় না, স্কলারশিপ পরীক্ষা হয় 8-এ, ক্লাস 8-এ যখন পরীক্ষা দিচ্ছিলাম আমি, আমরা একটা অঙ্ক বুঝছো উত্তর মুখস্থ আছে, কিন্তু আমি অঙ্ক করতে পারতেছিলাম না। অনেক চেষ্টা করলাম, উত্তর মিলতেছিল না। তখন তো আমি আর ভালো ছিলাম না, বেশি মোটামুটি স্টুডেন্ট ছিলাম। তা আমার উত্তর মিলে না, ইভেন কি করবো? তখন আমি করলাম কি জানো, লাস্টে ভাবে লিখে দিলাম যে সমান সমান 0। ধরো 0 উত্তর ছিল, 0 লিখে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে ধরো একটা মান ছিল, এবার লিখে দিলাম যে 78 - 78, ঠিক আছে। তো 0 তো আসবেই। করার পর লাস্টে লিখলাম, লেখার পর দিয়ে দিলাম। দেখি স্যার ওখানে, বুঝছো, স্যার তো অনেক খাটছে ওখানে, আমার মনে হয়েছিল। দেখি আমাকে ওখানে 8-এর মধ্যে 6 দিছে, কিন্তু আমাকে 0 পাওয়ার কথা কিন্তু। আল্লাহ, মানে এরকম রিভার্স ওয়েতে কাজ করতে হয়। যেমন আরেকটা কথা বলি তোমাদের, যেমন আমি হচ্ছে আমাদের রুয়েটে, বুঝছো, লাস্টের দিকে একটা কোর্স থাকে আমাদের, সবচেয়ে কঠিন কোর্স। ওই কোর্সে পরীক্ষা দিতে বসছি। আমি দেখি যে আমার হচ্ছে 70 মার্কের মধ্যে 20 মার্ক কমন ছিল। মানে 20 মার্ক তুমি পারবা, মানে আমি পারতাম 20 মার্ক। আর বাকি কিন্তু 50 মার্ক ছিল, আমি আমি কিন্তু পড়িও নাই, জানিও না, ঠিক আছে। তারা তো আমার তো ধরো ফেল ছাড়া তো উপায় নাই, পাস তো করতে পারবো না আমি। আমি ওই 20 মার্কটা আগে লিখলাম, খুব সুন্দরভাবে 20 মার্কটা লিখলাম। লেখার পর বুঝছো, তারপর নিজের মতো করে লিখলাম বাকিগুলা। এখন পরীক্ষায় যখন রেজাল্ট দিল, রেজাল্টে দেখি যে আমি পাইছি হচ্ছে 60 কত পাইছি, 60 মনে পাইছিলাম, 62 মনে পাইছিলাম। এরকম হয় অনেক সময়। হ্যাঁ মানে আমি নিজে অবাক যে কিভাবে পাইলাম। তা ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এটা 0 প্রমাণ করতে হবে। তাহলে তোমার তো শিখিয়ে দিলাম, গোজামিল দিয়ে 0 প্রমাণ করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন কিভাবে প্রমাণ করি। ভিপি এট অ্যান অ্যাঙ্গেল 0 প্লাস, এখানে ধরো ভিপি এট অ্যান অ্যাঙ্গেল কত হবে? -120 ডিগ্রি। আর একটা কত হবে? ভিপি প্লাস 120 ডিগ্রি। তাহলে আমার দেখো কমন আছে না? একটা কমন যাচ্ছে তো, ভিপি কমন যাচ্ছে না? জি স্যার। তাহলে ভিপি কমন নাও। কমন নিলাম। তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে এখন দিব কত? 1 এট অ্যান অ্যাঙ্গেল 0। এখানে কত দিবা?
দেখো আমি কি ভুল লিখতেছি না ঠিক আছে? ঠিক আছে। এখন আমাদের কাজ হবে এই তিনটা ক্যালকুলেটরে যোগ করব, যোগ করে জিরো আসে কিনা দেখবো। যদি জিরো আসে তাহলে আমরা করবো কি ভিপি গুণন জিরো সমান সমান কত হবে? জিরো। 0 ইকুয়াল ঠিক আছে, 0। তাহলে তাহলে এইভাবে কিন্তু পরীক্ষাতে ক্যালকুলেটর না ইউজ করে করতে পারো মনে মনে, যেহেতু প্রমাণ জিরো করতে বলছে তাহলে জিরো ওইভাবে হবেই। তাহলে আমি তোমাদের একটু ক্যালকুলেটরে দেখাই যে কিভাবে তুমি জিরো নিয়ে আসবা। ঠিক আছে, ক্যালকুলেটর দেখতে পাচ্ছ এবার স্ক্রিনে? জি স্যার। জি স্যার। তোমাদের যদি ক্যালকুলেটর লাগে ঠিক আছে আমাকে বললে আমি তোমাদের শেয়ার করে দিব, এগুলো অনলাইনে পাওয়া যায়। দেখো ফার্স্টে তুমি কোথায় যাবা? ফার্স্টে তুমি কমপ্লেক্সে যাবা, গেছো? তারপর ফার্স্টে কি হবে আমার? এখন 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, এই 0 দিলাম। তারপর কি ছিল বলো তো? 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস minus 120 120। তারপর কি হবে? plus 1 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল প্লাস 120। এই দেখো দিলাম, দেওয়ার পরে আমি এখন সমান সমান পেজ করতেছি। এই দেখো সমান সমান পেজ করলে 0। 0 আসবে। তাহলে আমাদের উত্তর কিন্তু মিলে গেছে কিন্তু। তাহলে পরীক্ষাতে যদি আসে তাহলে তোমাকে এভাবে প্রমাণ করে দেখাইতে হবে। ক্যালকুলেটর ওখানে আঁকাই দিব তাহলে প্রমাণ করার সময়। না আঁকাই দিবে কেন? তুমি তো আমি আমরা ক্যালকুলেটরে কিভাবে করতে পারি সেটা স্যার দেখাই স্যারকে। হ্যাঁ আমি তোমাদের দেখালাম ওইভাবে যে ক্যালকুলেটরে তুমি কিভাবে দেখবা। তাহলে মোটামুটি তো বুঝছো এখন, কোনো সমস্যা আছে এটা নিয়ে? না স্যার। না স্যার তাহলে আমরা আমরা শিখলাম কি দা সামেশন অফ ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ ইজ জিরো। ঠিক আছে, মানে তিনটা ভোল্টেজের যোগফল জিরো হবে। তুমি এখন যেভাবে প্রমাণ করো। তাহলে আমাদের এটা নিয়ে যে প্রবলেম ছিল সেই প্রবলেম সলভ হয়েছে। এবার আমরা একটু পড়ি যে ব্যালেন্স লোড কাকে বলে। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যালেন্স লোড। তোমরা দেখবা যে তোমাদের অনেক ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডরা হচ্ছে টুইন থাকে, দেখতে একই রকম প্রায় সেম, কোনো চেঞ্জ করা যায় না এরকম থাকে। হয়তোবা খুব রিয়ার কেজে একটু ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা কি মনে করি? টুইন মানে কি সেম মনে করি না? সেম মনে করি। তাহলে আমাদের যদি ব্যালেন্স লোড হয় তাহলে একটা লোডের মান যা হবে, যেহেতু থ্রি ফেজ সিস্টেম তাহলে আমাদের তিনটা লোড থাকবে, প্রত্যেকটা লোডের মান কত হবে? ওই সেম মানই হবে, মানে টুইনের মতো। এর মানও যা হবে ওর মানও তা হবে। এখানে কিন্তু লোড আর সোর্সের মধ্যে তোমরা গুলিয়ে ফেলো, এখানে গুলে ফেলা যাবে না। সোর্সের ক্ষেত্রে কি ছিল? ম্যাগনিটিউড সেম থাকবে এবং প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য থাকবে 120 ডিগ্রি করে। ঠিক আছে, কিন্তু লোডের ক্ষেত্রে কিন্তু তা হবে না। লোডের ক্ষেত্রে আমাদের ওরকম কোনো পার্থক্য থাকবে না, পার্থক্য হবে 0 ডিগ্রি। ঠিক আছে, মানে আমি তোমাকে যদি বলি যে আমার কাছে একটা লোড আছে, জেড ওয়ান এর মান, জেড ওয়ান এর মান ধরলাম হচ্ছে 6 at a মাইনাস J8। ঠিক আছে, তোমাকে বললাম যেহেতু থ্রি ফেজ সিস্টেম তাহলে আমাদের তিনটা লোড লাগবে, তাহলে আমি লিখে দিলাম Z1 Z2 Z3। তোমাকে আমি এখন বলতেছি এই তাহলে বলো তো Z2 এর মান কত হবে, Z3 এর মান কত হবে? তখন তোমাকে নির্দ্বিধায় কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই বলতে হবে যে স্যার যেহেতু ব্যালেন্স লোড তাহলে আমাদের এই এর মানটা সবগুলাতে সেম হবে, সেম হবে। একটার মান যেরকম ছিল সেরকম মানই আমরা পাবো। এটাকে বলা হয় ব্যালেন্স লোড। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটাকে কিন্তু পরীক্ষাতে কিন্তু অন্যভাবে লিখতে পারি, যেমন দেখো এরকম লেখা আছে 10 বুঝিনি, আবার একটু আবার একটু বলতেছি। দেখো ব্যালেন্স লোড তুমি তখনই বলবা যখন হচ্ছে তোমার প্রত্যেকটা লোডের মানই সেম থাকবে, লোডের মান কখনো আলাদা হবে না। একটা লোডের মান যদি 10 হয় তাহলে মনে করবা ওই সার্কিটের মধ্যে যতগুলা লোড থাকবে সবার মান কত হবে? ওই 10ই হবে, কোনো চেঞ্জ হবে না কিন্তু। ঠিক আছে, সে আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি। ধরো Z1 এর মান দেওয়া রাখলাম আমরা হচ্ছে 10 প্লাস J8। ঠিক আছে না? এর মানে আমি তোমাকে বলে দিলাম যে আমার কাছে একটা লোড আছে তার মানে হচ্ছে 10 প্লাস J8। তোমাকে থ্রি ফেজ সিস্টেম বানাইতে হবে, ব্যালেন্স হইতে হবে, লোডটা অবশ্যই ব্যালেন্স হইতে হবে। তাহলে আমাদের আর দুটা লোড লাগবে, একটা নাম হচ্ছে Z2 আর একটা নাম কত বলতো? Z3। সে মনে করলাম আমরা, ঠিক আছে, তোমাকে এটা বুঝাচ্ছি আমি। তাহলে আমি তোমাকে বললাম দেখো আমার কাছে তো একটা লোড আছে, সেই লোডের মান হচ্ছে 10 প্লাস J8। তাহলে এখন তুমি বলো তো Z2 এর মান কত হবে, Z3 এর মান কি হবে? সেম হবে, সেম স্যার। নির্দ্বিধায় বলে দিবা যে স্যার এর মান চেঞ্জ হবে না, যেহেতু ব্যালেন্স লোড এর মানটা ওই আগের মতোই থাকবে, আগে যেরকম ধরছি এবারও সেই রকমই মান পাবো। এই দেখো মোটামুটি ক্লিয়ার তো এবার?
দেখো মোটামুটি ক্লিয়ার নাকি বলো, কোনো সমস্যা আছে এটা নিয়ে? ক্লিয়ার। স্যার ক্লিয়ার। কিন্তু আমাদের একটা ঝামেলা থাকে বুঝছো, এটাকে এইভাবে না লেখে একটু ঘুরেও লেখা যায়। যেমন ধরো যে আমরা এইভাবে বলতে পারি 10 at an angle 20 ডিগ্রি, ধরো বললাম আমরা Z1 এর মান এটা বললাম, তাহলে Z2 এর মান কত হবে বলো তো? 10 at an angle 20 degree। 10 হ্যাঁ, এই 140 এটা ভুল হয়েছে, কিন্তু এটা বলা যাবে না। তোমার বলছি লোড আর সোর্সের মধ্যে পার্থক্য 20 আছে, degree হবে। যা আছে তাই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। জি তাহলে স্যার। Z3 এর মান কত হবে? Z3 এর মানও 10 ওই at an ওটাই angle হবে 20 degree। 10 তাহলে 20 ডিগ্রি। ডিফারেন্স হতে হবে 0 ডিগ্রি। হ্যাঁ, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হবে কত? 0 ডিগ্রি করে। 0 তাহলে আশা করি ডিগ্রি। বুঝতে পারছি না এবার? জি স্যার। দেখো আমাদের কিন্তু ব্যালেন্স লোডও আবার দুই ধরনের হয়, মানে দেখতে দুই রকমের হয়। একটা হচ্ছে কি, দেখে আমরা একটু চোখে দেখি, মুখে মুখে বললে তো বুঝবো না, একটু চোখে দেখি। দেখো এটা দেখতে কার মতো? ওয়াই এর মতো স্যার। তাহলে এটা দেখতে কার মতো? ডেল্টা। এটা ডেল্টা। তাহলে আমরা এখান থেকে কি 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 শিখলাম? আমরা শিখলাম হচ্ছে একটা সোর্স দেখতেও দুই রকমের হয়, একটা নাম যদি ওয়াই হয় অপরটার নাম হবে ডেল্টা। ঠিক ডেল্টা। তেমনি লোডটাও লোডিং। আমাদের দেখতে দুই রকমের হবে, একটা ওয়াই আর একটা কি ডেল্টা। ডেল্টা। আশা করি মোটামুটি আমরা তো ব্যালেন্সের ক্ষেত্রে ওয়াইটাকে তো উল্টা ওয়াই দেখেছিলাম, তো এখানে তো ওটা ইচ্ছা ইচ্ছা একটু সিধে করে লিখছি, এখানে কোনো সমস্যা নাই। ওয়াই এর মতো হয়েছে নাকি সেটা তুমি বলো। হ্যাঁ ওয়াই তো হয়েছে। তুমি দেখো পরীক্ষাতে কিন্তু এই ওয়াইটাকে আবার একটু ঘুরে লেখে, যখন তুমি ম্যাথ করতে লাগবে না তখন তোমার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে যে স্যার এটা আবার ওয়াই কিভাবে হইলো। দেখো আমি যদি এটা এইভাবে বলি, ওয়াই হয়েছে। দুই দিক থেকে ওয়াই হচ্ছে স্যার। এবার দেখো যদি আমি এইভাবে বলি, তাহলে এটা কি? এটা দেখতে কার মতো লাগতেছে? জি স্যার অনেক এও কিন্তু ওয়াই এর মতোই, বুঝছো? এটা কিন্তু যদি এই জিনিসটাকে যদি একটু চেপে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, নিয়ে আসার পর যদি এভাবে দিয়ে দাও, তাহলে কিন্তু একই রকম লাগবে, ওয়াই এর মতোই লাগবে। পরীক্ষায় তোমাকে এগুলো বুঝতে হবে যে এটা ওয়াই এর মতো দেখতে। তোমাকে ওইরকম ভাবে ইজিলি বোঝাবে, তুমি সেটা মনে না করতেও পারো, তোমাকে ওইভাবে না বুঝতেও পারে, তোমাকে তা বলে ফেলতে পারে, তোমাকে কনফিগারেশনটা চেঞ্জ করে দিতে পারে। তখন তোমাকে বুঝতে হবে যে আসলে ওয়াইটা দেখতে কিরকম হয়, ওটা দেখতে ওয়াই এর মতো হবে না ডেল এর মতো হবে। ডেল মানে বুঝতেছো তো ত্রিভুজের মতো থাকবেই, ডেল হলে তোমার ত্রিভুজের মতো থাকবে। যদি ত্রিভুজের মতো না হয় তাহলে মনে করবো ওটা ওয়াই, যেরকম দেখতেই হোক। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো যে এখানে দেখো Z1 Z2 Z3 তিনটা আলাদা মান দেওয়া আছে না? না স্যার সেম যদি ব্যালেন্স যদি হয় তাহলে কি হবে বলো তো? এটা সেম তাহলে আমরা বলতে পারি না সেম। Z1 যদি সমান সমান ব্যালেন্স হয় তাহলে অ্যামপ্লিটিউড গুলো Z2 সেম ইকুয়াল Z3। সব অ্যামপ্লিটিউড সবগুলো সেম থাকবে, অ্যামপ্লিটিউড ফেজ সব সেম। জি স্যার। তাহলে এটা তো ঠিক আছে, ঠিক আছে না? তাহলে এটি দেখতে কার মতো? ওয়াই এর মতো তো। ওয়াই এর মতন। তাহলে আমরা সমান সমান ধরো ওয়াই এখানে লিখলাম, এখানেও লিখলাম যে এর মান হচ্ছে 10 হতে পারে 20 হতে পারে, একটা মান ধরলাম যে এর মান হচ্ছে ওয়াই, ডেল ওয়াই, সরি জেড ওয়াই, ঠিক আছে? আমরা ধরে নিলাম। তাহলে দেখো এখানে কি, এখানে আমাদের কিন্তু একটা ভুল করছে, সে বই একটু ভুল দেওয়া আছে ছবিতে, এখানে এ হবে এটা। তাহলে দেখো তো এখানে এ বি সি তিনটার মান আলাদা দেওয়া আছে না? তাহলে এখানে কি হবে যদি ব্যালেন্স হয় তাহলে কি লিখতে পারি আমরা? অ্যামপ্লিটিউড গুলো সমান জেড এ জেড বি আবার জেড অ্যামপ্লিটিউড বলো, অ্যামপ্লিটিউড বলবো কেন, তুমি বলবো সব সেম। সেম স্যার পুরো মান সেম। হ্যাঁ সবগুলো দেখতে একই রকম, মানে জেড এ ব্যালেন্স সব সেম। জেড বি জেড সি। আর এটা দেখতে কার মতো বলো তো? এটা ডেল্টা। জেড হ্যাঁ ডেল্টা। ডেল, এই জেড ডেল লিখলাম, ঠিক আছে? আমার এখন মেন প্রবলেমটা হলো কি জানো, আমরা হচ্ছে ত্রিপুলি 201 এ একটা কোর্স করছিলাম, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদিও কোর্সটা এখন আমি আগে আগে করাইতাম, এখন এবার নেই নাই। ওই কোর্সে কিন্তু তোমাদের কনভার্সন ছিল, যে ওয়াই থেকে ডেল্টা কনভার্সন, ডেল্টা থেকে ওয়াই কনভার্সন। তোমরা পড়ছো কিনা আমি জানি না, কিন্তু এটা পড়ানো উচিত ছিল তোমাদের। তোমাদের কি মনে আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে ধরো আমরা আর কিছু জানি না, ঠিক আছে? এখন আমাদের পরীক্ষাতে বুঝছো, পরীক্ষাতে আমাদের বলছে এরকম একটা সার্কিট দেওয়া রাখছে, তারপর বলছে যে বাবা তুমি এই সার্কিট তোমাকে দিলাম, তুমি এটাকে কনভার্ট করে তুমি এটা বানাও, মানে এই সার্কিটটাকে চেঞ্জ করে তোমাকে এটা বানাতে বলছে, ঠিক আছে? তুমি তখন কি করবা? তোমার তখন কাজ হবে প্রত্যেকটা লোডের মাঝখানে একটা করে লোড তৈরি করবা। দেখো এটা বানালে ডেলের মতো হয় কিনা দেখো। হচ্ছে। প্রতিটা পয়েন্ট যোগ করে দিতে হবে। হ্যাঁ প্রতিটা পয়েন্টে লোড লাগাও, তাহলে কি করতে হবে? তাহলে এটা ডেলের মতো হচ্ছে না আমাদের? ধরো জি এর মান ধরলাম আমরা লিখলাম জেড এ লিখলাম, এর মান ধরলাম জেড বি লিখলাম, আর ওর মান ধরলাম আমরা জেড সি লিখলাম, দেখতে পাই না লিখলাম আমরা।
এখন পরীক্ষাতে তোমার কি হয়েছে জানো, পরীক্ষায় তোমাকে বলছে যে এগুলোর মান তুমি বের করো, জেড এর মান কত, জেড বি এর মান কত, জেড সি এর মান কত। তুমি এটা এখন দেখবা না, ঠিক আছে? তোমাকে হচ্ছে এই যে তোমার ওয়াই দেওয়া আছে, এই ওয়াই এর প্রত্যেকটা মান থেকে তোমাকে কি করতে বলছে, জেড এ, জেড বি, জেড সি এর মান বের করতে বলছে। যেটাকে বুঝতে এবার। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের একটা সোজা একটা মেথড দিতে পারি, তোমরা একটু দেখো, মেমোরাইজ করে রাখো, তাহলে আর প্রবলেম হবে না। বলো তোমাদের কোনটা বানাইতে হবে, ডেল বানাইতে হবে না? জি স্যার। হ্যাঁ ডেলটা, তাহলে আমরা লিখে রাখি ডেলটা। আগে ছিল কি আমাদের ওয়াই ছিল না, ডাব্লিউ ওয়াই লেখা যায়, Y অথবা তুমি হচ্ছে ইংরেজি ওয়াই অক্ষরটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন আমরা একটু ইজিলি মেমোরাইজ করার জন্য, এটা কিন্তু কোনো সূত্র না, আমি তোমাদের জাস্ট মনে রাখার জন্য এই কাজটা করতেছি। দেখো ডি আর ডাব্লিউ, ঠিক আছে? ডাব্লিউ আর ডি এর মধ্যে কোন অক্ষরটা আগে আসে? ডি আগে আছে। ডি আগে আসে না? জি স্যার। আগে আসলে কি হয়, আগে আসলে বাগে খাই, শুনছিলে এরকম কথা কোনদিন শুনছিলা? আগে আসলে বাগে খাই, পিছে গেলে কি খায়, সোনা পায়। সোনা পায়। সোনা পাই। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা চেঞ্জ করে বলবো, আগে আসলে গুণ হবে, পিছে আসলে কি হবে, ভাগ হবে। আগে আসলে কি হবে বলো, আগে আসলে গুণ গুণ হবে। হবে, তাহলে লিখে রাখি দিই। গুণ। আগে আসলে গুণ হবে, পিছে আসলে কি হবে, ভাগ হবে। ভাগ হবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে না যে স্যার কত গুণ করব, কত ভাগ করব? জি স্যার। জি স্যার। বলো তো এটা এটা কোন কত ফেজের সিস্টেম, কয় ফেজের সিস্টেম এটা? থ্রি ফেজ। থ্রি ফেজ। থ্রি ফেজ না? তাহলে আমরা Three phase। ইজিলি লিখবো, আগে আসলে 3 গুণ হবে, 3 গুণ হবে, আর পরে আসলে কি হবে, 3 ভাগ 3 হবে। ভাগ হবে। হ্যাঁ, পরে আসলে 3 ভাগ হবে। তাহলে এই জিনিসটা যেটা বললাম সেটা কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখন সলভ করবো কিভাবে, দেখো 3 ভাগ হবে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, আগে আসলে আগে খাই, পিছে আসলে সোনা পাই। আগে আমরা স্কুলে খেলতাম এগুলো নিয়ে, মানে যখন ছোট ছিলাম না, তখন এগুলো কথাবার্তা বলতাম, যে আগে যাচ্ছে তখন বলতাম আগে, যে আগে গেলে বাগে খাই। ঠিক আছে, তাহলে এখন কি করবো আমরা, আগে আসলে কি হবে, 3 গুণ হবে, আর পরে আসলে কি হবে, 3 তিন ভাগ ভাগ হবে। হবে। এখন তোমার এখন কোশ্চিন আছে, দেখো যে তোমার হচ্ছে কি, তুমি এখন এই ছবিটাতে দেখবা, বাকিগুলো ভুলে যাবা, ঠিক আছে? দেখো তো তোমাকে কি বানাইতে বলছে, ডেল বানাতে বলছে। ডেল বানাইতে বলছে, তাহলে আমি ডেল। লিখে রাখলাম জেড এ, ঠিক আছে না? জেড এ মানে কি, ডেল না? ডেল মানে কি, ডি অক্ষরটা, ডি অক্ষরটা আগে আসে না? হুম। তাহলে আগে এসে কি করব, আগে আসলে গুণ তাহলে করবো। গুণ হবে। গুণ কার গুণ। কার গুণ করে দিবা, তাহলে 3z1, মানে এই ওয়াই এর 3 গুণ হবে, যে কোনো একটা 3 গুণ করলেই হবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটার মান সেম। সমান। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এখন যদি তোমাকে বলি যে ঠিক আছে তুমি তো ভালো বুঝছো, তাহলে এবার তোমরা একটু বলো তো যে এটা দেখতে কার মতো, ডেলের মতো না? ডেলের মতো, এটা কি ওয়াই বানাবো? এখন আমরা ওয়াই বানাবো এটাকে, দেখো প্রত্যেকটা মাঝখানে একটা করে লোড দিব এইভাবে করে। দেখো ওয়াই এর মতো হয়েছে কিনা, দেখো তো এবার। স্যার ওয়াই হইছে স্যার। হ্যাঁ, এখন এগুলোর মান বের করতে হবে। ধরো এর মান ধরলাম z1, এর মান ধরলাম হচ্ছে z2, এর মান ধরলাম হচ্ছে z3, ঠিক আছে? এখন তোমাকে বলছি এই z1 এর মান বের করো তো। z1/3 হবে। z1/3। এই z1 তো তোমাকে বের করতে হবে, তাহলে তোমার এইগুলো যে মান ZA/3 ZA/3 অথবা ZB/3 ইচ্ছা। ও আপনি 1 ধরে, সরি আমি ZA ধরে করেছিলাম। হ্যাঁ, তাহলে আশা করি এবার এই কনসেপ্ট বুঝতে পারছো। জি স্যার। তাহলে একটা জিনিস মনে রাখবা, আগে আসলে 3 গুণ, পরে আসলে 3 ভাগ। এবার তোমরা একটু আমাকে একটু বলবা, তোমরা নিজেরা একটু বলবা যে বুঝছো কিনা, দেখি, আমি কিছু বলবো না। বুঝছি। দেখো এখানে স্লাইডে দেওয়া আছে, থাকুক, আমরা পরেরটাতে যাই। একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, দেখো তো এটা, এখানে যে লোডটা দেওয়া আছে কি ধরনের লোড সেটা আগে বলবা। ওয়াই স্যার। ওয়াই স্যার। ওয়াই লোড। ঠিক আছে না? তাহলে আমাদের কি বলছে এখানে, কনভার্ট ওয়াই কানেক্টেড লোড ইনটু ডেল কানেক্টেড লোড, ঠিক আছে? তাহলে আমাদের Yes, ডেল এর মান বাড়াইতে হবে, তাহলে আমরা কি করব, আমরা সুন্দর করে এখানে জোড়া দেবো খালি। ডেল জোড়া স্যার। হ্যাঁ, এই দেখো এখানে আমরা জোড়া দিলাম, তারপর এখানে একটা লোড থাকবে, তাহলে ডেল হয়ে যাবে। তাহলে বলো এখন ডেল যদি বানাতে চাই, তাহলে এগুলোর মান বের করতে হবে না? ধরো জেড এর মান, তাহলে জেড এর মান কত হবে বলো? গুণ করতে হবে 3। যেটা equal to কাকে গুণ করবে সেটা বলো, কাকে গুণ করতে হবে? 3 × 10 + j8। 10 ভেরি গুড, 10 minus এটাই Z8 হচ্ছে উত্তর। ভেরি গুড, এটা তুমি বুঝতে পেরেছো, 10 প্লাস জেড, Z8। ঠিক আছে না? জেড না, জেড। ও হ্যাঁ Z8। স্যার ওয়াই মোটামুটি ছিল ওগুলো কি থাকবে? দেখো এগুলো যেগুলো আছে না, এগুলো যেগুলো আছে না,
তাহলে এগুলো সেম মুছে দেবে, এগুলো তোমাকে মুছে দিতে হবে, মন থেকে মুছে দিবা, জি স্যার। এগুলো নাই। তা তোমার এখন সিস্টেমটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে? এর প্রত্যেকটা মান তো সেম হবে। জি আবার স্যার। যদি তোমাকে প্রশ্ন করি, যদি এখন এইভাবে যদি প্রশ্ন করি, বলো তো এটা ব্যালেন্স লোড না আনব্যালেন্স লোড? ব্যালেন্স ব্যালেন্স স্যার, ব্যালেন্স স্যার। ব্যালেন্স না। সবগুলোর মান সেম, কেন ব্যালেন্স বলতেছো? সবগুলোর মান সেম সব মানগুলো মানে সেম। ম্যাগনিটিউড আর ফেজ ভেরি অ্যামপ্লিটিউড গুড, সেম। তোমরা ভালো বুঝতেছো, দেখি তোমার তোমরা ভালো এই ব্যাচে। এই ব্যাচ থেকে কয়জন হচ্ছে ইয়ে পাইছো, কি বলে ডিন অ্যাওয়ার্ড বা ভিসি অ্যাওয়ার্ড বলে না, কয়জন পাইছো বলো? আছে কেউ এই ব্যাচ থেকে? বাকি স্যার এই ক্লাসে নাই, আমাদের ব্যাচে আছে। আমাদের ক্লাসে আছে কয়েকজন এসেছে। হ্যাঁ, তোমাদের তোমাদের ব্যাচ দেখি তো অনেক ভালো, আশা করি তোমাদের রেজাল্টও ভালো হবে। তবে একটা কথা কি জানো, যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই বলবা কিন্তু। আর আমি তোমাদের এই জন্যই বলি যে আমি অনেক ফ্রেন্ডলি, তো তোমাদের যে কোনো প্রবলেম তোমরা শেয়ার করতে পারো, হতাশ হওয়ার কথা নাই। মানে দেখো যে ট্রিপলি নিয়ে অনেকে ভয় পায় যে ট্রিপলি অনেক কঠিন, কিভাবে করব, ম্যাথটা কিভাবে সলভ করা লাগে। যে কোনো আনি প্রবলেম তোমাদের যদি হয় আমাকে বলবা, কোনো সমস্যা নাই। আর ট্রিপলি হচ্ছে কি জানো, আর ট্রিপলি না, যে কোনো সাবজেক্টই তোমার হচ্ছে একটু টেকনিক করে পড়তে হয়। কারণ তোমাদের কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তুমি কিন্তু আর আগে 1 2 3 4 এর মতো সেই স্টুডেন্ট এখন নাই। আগে তোমাকে যা দিত তুমি তাই মুখস্থ করতে পারতা, তাই পড়তে পারতা, এবং তা লিখতে পারতা। পরীক্ষাতে দেখো যে আগে লেখা হতো না, হাতের লেখা সৌন্দর্যের জন্য একমার্ক থাকতো। তুমি একটা রচনা, গরু রচনা পড়ে গেছো, ওই রচনা তুমি ওইভাবে লিখতেছো, তারপর যদি দু একটা বানান ভুল হয় তো বাসায় এসে বলতেছো, ইস এই জিনিসটা ভুল করলাম, এই জন্য আমার কমে আসছে। এখন কিন্তু তোমার কিন্তু আর সেই মেধাটা নাই কিন্তু। তুমি বয়স হয়েছো, তোমার জ্ঞান বাড়ছে, কিন্তু তুমি কিন্তু আর আগের মতো মুখস্থ করতে পারবা না। তোমার যে শুধুমাত্র যে টিপুলির ক্ষেত্রে বলতেছি তা না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু ওইভাবে মেনে নিতে হবে, যে এই সূত্রগুলোকে তোমার তোমার মতো টেকনিক বানাইতে হবে, তোমার মতো বানানোর পর তোমাকে এগুলো মনে রাখতে হবে। না হলে কিন্তু তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি তাহলে এটা বুঝলাম, এটা নিয়ে আমাদের কোনো আর কোনো কোশ্চিন নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা পরেরটাতে যাই, পরের স্লাইডে। এর আগে আমরা একটু ইয়েতে আসি। দেখো আমরা হচ্ছে পসিবল কনফিগারেশনটা এখন দেখবো। এখানে স্লাইডটা দেখলে তোমরা হয়তো সব বলতে পারতা, দেখে দেখে বলতে পারতা। আমি চাচ্ছিলাম যে তোমরা হচ্ছে না দেখে বুঝো, বুঝে বুঝে বলো, এটা হলো আমার কথা। ঠিক আছে, দেখো আমাদের পসিবল কনফিগারেশন মানে কি, একটা সিস্টেমের মধ্যে কি কি থাকে তোমরা বলতে পারবা কেউ? একটা সিস্টেমের মধ্যে কি কি থাকে? একটা সোর্স থাকবে, আর কি থাকবে? লোড থাকবে স্যার। লোড থাকবে, ভেরি গুড। সোর্স থাকবে আর কি থাকবে? লোড থাকবে। লোড। তাহলে আমরা দেখো এখানে সোর্স লিখতেছি, দেখো SOURCE, সোর্স না? এটা কি? LOAD, লোড। লোড। তাহলে তোমরা কি সোর্সটাকে কি রকম দেখছিলা, মনে আছে কারো? সোর্সটা দেখতে কার মতো ছিল? ওয়াই এর মতো ছিল, আর ডেল্টা স্যার। ডেল এর মতো ছিল, ঠিক আছে না? লোডটা কার মতো ছিল বলো তো? ওয়াই আর ডেল এর মতোই ছিল। ওয়াই আর ডেল এর মতো। তাহলে আমরা কি জানি, একটা সিস্টেম যদি তৈরি করতে চাই তাহলে আমাদের দুটো লাগবে, একটা সোর্স লাগবে, একটা লোড লাগবে। তো দেখো আমরা কয় ধরনের সিস্টেম তৈরি করতে পারি? ওয়াই ওয়াই সিস্টেম, বা ওয়াই ওয়াই কনফিগারেশন, ওয়াই ডেল কনফিগারেশন। তারপর আমরা কি করতে পারি? ডেল ওয়াই করতে পারি। একটা করতে পারি কি? ডেল ডেল ডেল। এই বাইরে হবে না। না, এবার তো সম্ভবই না। ঠিক আছে না? তাহলে আমরা চারটা কনফিগারেশন কিন্তু ইজিলি পাচ্ছি। এটা তোমরা আমার মুখস্থ করা দরকার নাই। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়াই ওয়াই কনফিগারেশন, তখন তুমি কি বলবা? দা কনফিগারেশন হুইচ হ্যাজ ওয়াই কানেক্টেড সোর্স as well as ওয়াই কানেক্টেড লোড। ঠিক আছে, ইটস নোন অ্যাজ ওয়াই ওয়াই কনফিগারেশন। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ডেল ওয়াই কনফিগারেশন, তখন তুমি কি বলবা? সোর্স ইজ কানেক্টেড ডেল কানেক্টেড সোর্স আর ওয়াই কানেক্টেড লোড। লোড। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি শিখলা? এখান থেকে শিখলা যে ফার্স্টেরটা আমার হবে কি, ফার্স্টেরটা হবে সোর্স এবং পরেরটা হবে লোড। তাহলে এই চার রকমের কনফিগারেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মানে এখানে আমি দেখাবো এখন যে কিভাবে আমি লিখছি স্লাইডে। এই দেখো, ওয়াই ওয়াই কনফিগারেশন, ওয়াই ডেল কনফিগারেশন, ডেল ডেল কনফিগারেশন, আর ওয়াই ডেল কনফিগারেশন। এখন আমাদের এখন কথা কি জানো, আমাদের এখন কাজ করতে হবে যে এগুলো আসলে দেখতে কেমন। ঠিক আছে না? এগুলো আমরা এখন দেখবো যে আসলে বাস্তব ক্ষেত্রে আসলে কিরকম লাগে দেখতে, সেটা আমরা দেখবো।
দেখো তো স্ক্রিনে একটা সার্কিট দেখানো মানে দেখা যাচ্ছে, এটা দেখতে কার মতো লাগতেছে? ওয়াই 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 ওয়াই, ঠিক আছে না? ভেরি গুড, এটা ওয়াই ওয়াই কনফিগারেশন, আমরা দেখেই বুঝতেছি যে ওয়াই ওয়াই কনফিগারেশন। কনফিগারেশন। তারপর দেখো এখানে কি লাগতেছে? ডেল 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 কনফিগারেশন। তারপর আমরা আবার যদি লিখি, দেখো তো এবার একটু ঘুরতেছে, এবার দেখি কি হয় এটা, ডেল ওয়াই স্যার ডেল ওয়াই ডেল ওয়াই কনফিগারেশন। তারপর দেখো আরেকটা দেখি এবার, ওয়াই ডেল স্যার ওয়াই ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই ডেল কনফিগারেশন। তাহলে আমরা কি এখন মোটামুটি সবগুলো কি দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি না যে কোন রকম জি। কনফিগারেশন হয় আমাদের? জি স্যার জি স্যার তারা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই চারটা কনফিগারেশনের মধ্যে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা তোমাকে এখন আমি বোঝাবো যে আসলে কি প্রবলেমটা হয়। আর মনে করবা ভাইভাতে এটা হচ্ছে তোমার হচ্ছে মেন কোশ্চিন, এই কোশ্চিনটা তোমাকে অ্যান্সার করতে হবে। একটা স্যার প্রবলেম তোমাকে মিডে তো দেখাবো। ভাইবা হবে না, ফাইনালে তো হবে। ক্লাসে কি তোমাদের ক্লাস পারফরমেন্স ফাইনালি বুঝো কি না? টপিক থাকবে? বলো তো ক্লাস পারফরমেন্স কি? তোমাদের যখন একটা রেজাল্ট তৈরি করা হয় না, তখন তো ও। লেখা থাকে যে ক্লাস পারফরমেন্স। ওই স্যার এখন তো জানি না স্যার এই বিষয়ে। আর ওরকম তো কিছু ছিল না। থিওরির মধ্যে তো স্যার ক্লাস ল্যাব পারফরম্যান্সটাকে জানছি কিন্তু আর স্যার ল্যাব পারফরমেন্স একটা মিনিট আমাকে সময় দেবো, আমি তোমাকে একটু বলি, ঠিক আছে? তোমাদের তোমাদের ক্লাস টেস্ট কয়টা হয় বলো তো? 3টা। তিনটা ক্লাস টেস্ট হয় না? তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা 3টাই পরীক্ষা দিবা। কারণ তোমরা একটা জিনিস বুঝতেছো না, বুঝছো? তোমরা হয়তো মনে করো স্যার 2টা দিয়েই তো আমার রেজাল্ট ভালো আসছে, তাহলে আমি কেন 3টে পরীক্ষা দিব? আগে আমরা করতাম 3টেতে ভালো রেজাল্ট হলে আমরা 4 নম্বর পরীক্ষা দিতাম না। আর আমাদের পড়াশোনার সিস্টেম আর তোমাদের পড়াশোনার সিস্টেম কিন্তু পুরোপুরি আলাদা। এত এত বুঝছো? তোমরা তোমরা হচ্ছে ওবি বেজে পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের মতো হয় না। তোমরা যখন বের হবা তখন তোমাদের একটা রেজাল্ট শিট দেওয়া হবে। তোমাকে একটা ক্লাসের রেজাল্ট তোমাকে আমি দেখাবো, তাতে তুমি বুঝতে পারবা। তোমাদের একটা রেজাল্ট তোমাকে দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? তোমাদের স্ক্রিনে একটা রেজাল্ট দেখাচ্ছি, দেখো তোমাদের আসলে কোন জিনিসগুলো তোমাদের মেন দরকার, তোমরা এই জিনিসগুলো বারবার ভুল করো, এই জন্য তোমাদের এই সমস্যাগুলো হয়। আর তোমাদের যখন দেখবা একটা রেজাল্টের মধ্যে এগুলো ইনকমপ্লিট লেখা থাকবে, তখন কিন্তু তোমাকে ভাইভাতে কোশ্চিন করবে, এই তুমি এই কোর্সটা ভালো মতো করো নাই। এটা আমার কোর্স না, সব কোর্সের ক্ষেত্রে এরকম। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এটা হচ্ছে গত সেমিস্টারে আমার হচ্ছে রেজাল্ট, একটা 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 কোর্সের রেজাল্ট। এখানে দেখতে পাচ্ছ না? তোমাদের হচ্ছে এরকম একটা শীট, ঠিক আছে? তোমরা যখন বের হবা না, তোমরা তখন দেখতে পাবা তোমাদের রেজাল্টের সাথে এরকম অ্যাড করা হবে। এরকম একটা শীট তোমাদের পরীক্ষাতে অ্যাড করা হবে। তোমার যখন রেজাল্ট তোমরা যখন বের করবা, মানে বেরোবা 12টা সেমিস্টার পার করবা, তখন এরকম একটা শীট তোমাকে দেওয়া হবে। দেখো এখানে দেখো CO3, ঠিক আছে? CO3 তে কিন্তু সে কিন্তু অ্যাচিভ করতে পারে নাই, তার কিন্তু CO3 এর মার্ক কিন্তু সে অ্যাচিভ করতে পারে না। এখন এখানে নো লেখা আছে কিন্তু, নো মানে কি? সে কিন্তু অ্যাচিভ করতে পারে নাই, মানে 40-এর কম আছে তার। এখন তোমার মানে কি CO3 মানে কি? তোমার হাই লেভেলের প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা এই ছেলেটার নাই, ঠিক আছে? কি কারণে নাই হচ্ছে দেখো, শুধুমাত্র একটাই প্রবলেম, সে হচ্ছে সিটি দেয় নাই, 3 নম্বর সিটি দেয় নাই। দেখো এইখানে দেখো, এই সিটিতে সে হচ্ছে 15 0 পেয়ে আছে, মানে সে পরীক্ষা দেয় নাই। এই জন্য কিন্তু আর ওখানে কিন্তু আসে ভয় নাই। তোমার কিন্তু পরীক্ষাতে কিন্তু এই সিটি এই ক্লাস টেস্টের মার্ক এগুলো দেওয়া থাকবে না। তোমার শুধু দেওয়া থাকবে কোনটা? তোমার শুধু দেওয়া থাকবে হচ্ছে এটা। যখন তোমাকে তোমার ক্লাসে তোমার যখন ভাইবা নিবে, যে তোমার যখন জবের ভাইবা নিবে, তখন সে দেখে বলবে যে এই ছেলেটা তো CO3 তে সে পারে না, মানে তার হচ্ছে উচ্চতর লেভেলের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষমতা নাই। তখন কিন্তু তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসবে। এই জন্য তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা হচ্ছে একটু ভালো করে সবগুলো পরীক্ষায় দিও, কারণ এগুলো সবগুলো পরীক্ষার উপর তোমার একটা রেজাল্ট তৈরি হয়, ঠিক আছে? এখানে দেখো যে তোমরা বলতেছো তোমাদের কোশ্চেনে লেখা আছে হচ্ছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? তোমরা যখন তোমাদের স্যার আছে, তোমাদের চেয়ারম্যান স্যার আছে, তারপর হচ্ছে তোমাদের ডিন, তোমাদের তো কবি স্যার তোমাদেরই, ঠিক আছে? তারা তো শুনতে পারো। এখানে কিন্তু ক্লাস টেস্ট না, তোমাদের যে অ্যাটেন্ডেন্স বলে না, এখানে অ্যাটেন্ডেন্স কিন্তু তারা বলে না। এটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে একটা ফরম্যাট আমাকে দিচ্ছে এটা, ঠিক আছে? দেখো এখানে কি আছে, ক্লাস পারফরমেন্স। এই সিপি মানে বুঝতেছো? সিপি মানে হচ্ছে ক্লাস পারফরমেন্স, ঠিক আছে? এখানে তুমি শুধু অ্যাটেন্ড করলে যে তুমি ফুল মার্ক পাবা তা না কিন্তু। এই দেখো সিপি মানে হচ্ছে ক্লাস পারফরমেন্স, তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সাথে কোশ্চিনের আনসার দিতে হবে। যাদের এই ক্ষমতাটা আছে তাকে আমরা 5-এ 5 দিই, আর না হলে আমরা কিন্তু কমে দিই। আশা করি বুঝতে পারতেছো। এটা কিন্তু তোমার সব সব খাতা থেকে নির্ভর খাতা দেখে। হয়তোবা তোমরা মনে করো যে স্যার নাম্বার কম দিচ্ছে, তখন কিন্তু আমরা এগুলো দেখি যে কে ক্লাসে রেসপন্স করতেছে, কে ক্লাসে রেসপন্স করতেছে না, কাকে আনসার করলে সে উত্তর দিতে পারে, কি দিতে পারে না, এগুলো কিন্তু আমি খাতা লিখে রাখি। বুঝতে পারতেছো?
জি তাহলে স্যার। এই জন্য বললাম সব পরীক্ষাগুলো দিবা। আর দেখো মিডে তোমাদের ভাইবা যখন নিতাম তখন কিন্তু আমি এগুলো সব লিখে রাখতাম যে সে C1 কত পাইছে, CO2 তে কত পাইছে, সবগুলো আমি এখানে লিখে রাখি, যাতে সে কোনো ঝামেলা না করতে পারে। একটা স্টুডেন্টের রেজাল্ট তৈরি করতে খুব ঝামেলা। তাহলে আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই। ক্লাস পারফরমেন্স বুঝছো, ক্লাসে অ্যাটেন্ড করলে যে তুমি নাম্বার পাবা তা না কিন্তু। কিংবা তোমাদের হচ্ছে দেখো একটা মার্ক মানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, ওখানে লেখা আছে দেখো যে তোমাকে ইনশিওর করতে হবে সে ক্লাসে আছে কিনা, ওখানে অ্যাটেন্ডেন্সে লেখা আছে দেখো। জি জয়েন স্যার। করলে যে তুমি ফুল মার্ক পাবা তা না কিন্তু। এটা আবার বলতেছি, জয়েন করলে যে তুমি ফুল মার্ক পাবা তা না, তোমাদের পারফরমেন্স আমি দেখে নাম্বার দিব। তখন তোর ভাইবা নিতে পারি, এ নিতে পারি ক্লাসের মাঝে মাঝে। ঠিক আছে, অনেক গল্প করলাম, এখন আমরা একটু পড়াশোনা করি। দেখো আমাদের হচ্ছে এই যে সিস্টেম গুলো আছে, সেই সিস্টেম গুলা কি বলতো, 3 ফেজ সিস্টেম না? জি স্যার। জি এখন তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পর তোমার আম্মু তোমাকে বলছে যে তুমি একটা মাছ নিয়ে আসবা, সেই মাছটা রুই মাছ তুমি নিয়ে আসবে বাজার থেকে। তুমি বাজারে যে তুমি হচ্ছে অন্য একটা মাছ নিয়ে আসছো, তখন তোমার আম্মু তোমাকে বকবে না, এই তুমি এই মাছ নিয়ে আসছো কেন, তোমাকে তো তো রুই মাছ আনতে বলছিলাম। ঠিক আছে না? স্বাভাবিক। জি স্যার। স্যার হ্যাঁ বলো। না স্যার কিছু না। হ্যাঁ ঠিক আছে না? তাহলে এখন এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমাদের কিন্তু 3 ফেজ সিস্টেম। যদি কোনো কারণে 2 ফেজ সিস্টেম হয় তাহলে কি তোমাকে মেনে নিবা? তাহলে এই সিস্টেমকে তুমি ইউজ করবা? ইউজ তো করবা না, কারণ এটা তোমার 2 ফেজ সিস্টেম। এখন আমাদের এই প্রবলেমটা দেখতে হবে যে কখন 2 ফেজ সিস্টেমটা হচ্ছে, তখন আমরা বুঝবো যে এই সিস্টেমটা আমরা ইউজ করব না। ফার্স্টে তুমি একটু চিন্তা করো, এইখানে যে লোডটা দেওয়া আছে বলতো, এই লোডটা দেখতে কার মতো? ওয়াই। ওয়াই। এর মতো। ঠিক আছে, দেখো বাই ডিফল্ট কোনো একটা কারণে, কোন একটা প্রবলেমের কারণে এই লোডটা ধরো সার্কিট থেকে মুছে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। ধরো এটাকে আমরা সার্কিট থেকে বাদ দিয়ে দিলাম, এটা তো টু ফেজ হয়ে গেল। তাহলে কি হলো? তাহলে কিন্তু সে আর কিন্তু 3 ফেজ থাকতেছে না, তাহলে এখন মানে কয় ফেজ থাকতেছে সেখানে? তোমার 2টা ফেজ ফেজ। থাকতেছে। এই দেখো আইবি চলতেছে আর আইসি চলতেছে, তাহলে কিন্তু এটাকে আমরা 3 ফেজ বলবো না, তাহলে আমরা 2 ফেজ বলবো। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ডেল ওয়াই কানেক্টেড লোড? তাহলে কি হবে, যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে 3 ফেজ সিস্টেমটা 2 ফেজে কনভার্ট হয়ে যায়, যেটা আমরা চাই না। এটাই হলো প্রবলেম, ওয়াই কানেক্টেড লোডের হচ্ছে এটাই হলো প্রবলেম। তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার ডেলে হয় না কেন? ঠিক আছে, তাহলে তুমি এখন এখন দেখো, এটা তো দেখতে ডেলের মতো না, কিন্তু ডেল। তুমি যদি একটা লোডকে মুছে দাও, মন থেকে মুছে দাও, এই তো মন থেকে মুছে দিলা, দেখো তো এখানে লাইনের কোনো সমস্যা হচ্ছে, কারেন্টের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। কি হচ্ছে? এই আই এটা এর মধ্যে প্রবাহিত হচ্ছে, আইবিটা এর মধ্যে প্রবাহিত হচ্ছে, আইসিটা এর মধ্যে প্রবাহিত হচ্ছে, তাহলে তিনটা ফেজই আছে। তাহলে ডেল কানেক্টেড লোডে কিন্তু আমাদের এমন কোনো প্রবলেম সৃষ্টি হয় না, শুধুমাত্র ওয়াই কানেক্টেড লোডে আমাদের প্রবলেম সৃষ্টি হয়। আশা করি ক্লিয়ার তোমাদের। তারপর আরেকটা প্রবলেম আছে, যেমন তোমরা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ট্রোল দেখতে পাবা, এরকম করে যে শাকিব খান আর হচ্ছে মিশা সওদাগর একটা আছে, একটা সিনেমায় মানে সিনেমা হচ্ছিল, সিনেমার ডায়লগ ছিল এরকম যে একটা বনে দুটা বাঘ থাকতে পারে না, ঠিক আছে না? তখন শুনেছি। শাকিব খান কি বলে, তখন বলে যে সে বাঘ না, সে হচ্ছে সিংহ, ঠিক আছে? ঠিক জি স্যার। তেমনি দেখো যে আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম একটা ব্যালেন্স 3 ফেজ সিস্টেমের 3টা ভোল্টেজের যোগফল কত হবে? 0 হবে না? জিরো হবে। আমরা তো ধরছি যে ব্যালেন্স হবে, যদি কোনো এক কারণে আনব্যালেন্স হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? ধরো এর মান হচ্ছে 110, ঠিক আছে, এর মান ধরো 109 হয়ে গেছে, এর মান হচ্ছে 108 হয়ে গেছে, কোন এক কারণে হয়ে গেছে 108। তাহলে এখন কি অবস্থা হবে? তখন সিংহগুলো কি করবে? বাঘকে আক্রমণ করবে। তাহলে সিংহ হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের শাকিব খান, ঠিক আছে? সে কি করবে? এই বাঘকে আক্রমণ করবে, এই বাঘকে আক্রমণ করবে। ফলে কি হবে? ফলে এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হবে। আমরা আগে 0 ধরতাম, সেই 0 আর হচ্ছে না, তখন এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। একে বলা হয় সার্কুলেটিং কারেন্ট। মানে এই চক্রের মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হবে, এর নাম হচ্ছে সার্কুলেটিং কারেন্ট। আরেকবার একটু বলবেন এই জায়গাটা? হ্যাঁ আবার বলতেছি, দেখো এখানে আমাদের হচ্ছে 3টা ভোল্টেজ দেওয়া আছে না, 3টা ভোল্টেজের মান যদি সেম হইতো আর আমরা যদি বলতাম ব্যালেন্স যদি হইতো, তাহলে আমরা কি পাইতাম? 3টা ভোল্টেজের যোগফল কত পাইতাম? 0 পাইতাম, যেটা আমরা কিন্তু আগে প্রমাণ করে দেখছি যে 0 হয়, ঠিক আছে না? যদি কোনো কারণে এইগুলা ব্যালেন্স হয় না, যেমন দেখো এটার মান ধরলাম 110 ধরছি, এর মান ধরলাম 109, কমে গেছে না? জি এর মান স্যার। হচ্ছে 108। তাহলে এখন বলো এখানে একটা বন আছে, বনের মধ্যে 3টা বাঘ আছে, তাহলে এই 3টা বাঘের মধ্যে কোন বাঘ শক্তিশালী হবে?
110 110 এগুলো তাহলে amplitude না? হ্যাঁ শুধু অ্যামপ্লিটিউড। তাহলে 10 তুমি দেখতেছো একটা 10টা শক্তিশালী হচ্ছে, তা কি সে কি করবে, সে অন্যান্য বাঘকে আক্রমণ করবে, আক্রমণ করে ওখান থেকে বাদ দিয়ে দেবে যে চলে যার থেকে, এখানে আসিস না, এটা আমার এলাকা, ঠিক আছে না। তখন কি হবে, এদের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, আমরা যেটা জিরো ধরতাম সে জিরো হবে না, তাহলে এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টটাকে বলে আমরা সার্কুলেটিং কারেন্ট। এই কারেন্টের কারণে কিন্তু আমাদের সোর্সের লাইফ টাইমটা কমে যায়। আমরা যেটা জিরো ধরতাম সেটা এখন কি হচ্ছে, একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটার মান কম হইতে পারে বেশি হইতে পারে সেটা আমার ফ্যাক্টর না, কিছু তো প্রবাহিত হচ্ছে, তাহলে একে বলে আমরা সার্কুলেটিং কারেন্ট। এই কারেন্টের কারণে আমাদের এই লাইফ টাইমটা কি হয়ে যায়, কমে যায়। হ্যাঁ, তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি, যদি আমি করি যে তুমি হচ্ছে ব্যালেন্স সোর্স প্রবলেমস অফ ডেল্টা ওয়াই সিস্টেম, ডেল্টা ওয়াই সিস্টেমের মধ্যে কি কি প্রবলেম তুমি দেখতে পাও, তুমি তখন কি বলবা? ফার্স্টে তুমি আসবা, স্যার যদি আমাদের লোডটা যদি ওয়াই কানেক্টেড হয়, তাহলে যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে আমাদের থ্রি ফেজ সিস্টেমটা টু ফেজে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার, মানে হিউজ লেভেলের কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেছে। দুই নম্বরটা কি দেখো, যে আমাদের এখানে কিন্তু তিনটা সোর্স আছে, ঠিক আছে না। তিনটা সোর্সের মধ্যে যদি কোনো কারণে আনব্যালেন্স অবস্থা তৈরি হয়, হ্যাঁ ভোল্টেজের মান কমে যায়, তাহলে কি হবে বলতো, তাহলে কি হবে, তাহলে ওর মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে যেটা সোর্সের লাইফ টাইমকে নষ্ট করে দেয়। এই প্রবলেমটার কারণে ডেল্টা ওয়াই সিস্টেম সাধারণত ইউজ করা হয় না। এটা শুধুমাত্র আমরা থিওরিটিক্যালি পড়তে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমরা কোনো অ্যাপ্লিকেশন দেখবো না, কারণ এখানে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে। স্যার ওয়াই ডেল্টা তাহলে তো মনে হয় প্রবলেম হবে না, ওয়াই ডেল্টা হলে কি, দেখো ওয়াই ডেল্টাতে তোমার কোনো প্রবলেম হচ্ছে, ডেল্টাতে তোমার থ্রি ফেজে থাকতেছে, আর ওয়াই তে কোনো প্রবলেম নাই, কিন্তু সোর্সে কোনো প্রবলেম নাই। সোর্সে তোমার হচ্ছে যদি ওয়াই হয়, দেখো ওয়াই হলে এর মধ্যে কিন্তু কোনো সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে না। এই সোর্সটা এরকম, এই সোর্সটা এরকম, এই সোর্সটা এরকম, এর মধ্যে কোনো ঘর আছে, কোনো রুম নাই, তো সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে না। এটাই হলো মেন জিনিস, ঠিক আছে। দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিছি, কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখতে পাবা, পরীক্ষাতে এভাবেই লিখতে হবে। আবার পরীক্ষাতে এরকম ছবি দিও না আবার, বুঝছো? ঠিক আছে, এমনি মজা করলাম। তাহলে আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম আছে নাকি বলো? তাহলে এবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এখান থেকে তোমার এক সেট প্রশ্ন পরীক্ষায় আসবে। একটা ম্যাথ তোমাকে দেখাবো, এই ম্যাথ থেকে তোমার এক সেট প্রশ্ন আসবে, ঠিক আছে। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ না? জি স্যার। বলো তো এটা দেখতে কার মতো লাগতেছে? ওয়াই ওয়াই ওয়াই, ভেরি গুড, এটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। তাহলে আমরা একটা কাজ করি, বুঝছো, আমি তোমাকে যেভাবে বলতেছি সেভাবে কাজগুলো করবা, তাহলে তোমার হচ্ছে ম্যাথ করতে কোনো ভুল, মানে প্রবলেম হবে না। আর না হলে কিন্তু ম্যাথ করতে প্রবলেম হবে তোমাদের। এই সিস্টেমটাকে আমরা মনে মনে বাদ দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই। গ্রাউন্ড পয়েন্ট তো, গ্রাউন্ড পয়েন্ট দরকার নাই, মন থেকে তুমি হচ্ছে মুছে দিলা। ওকে, এগুলো মুছে দেই, তাহলে দেখো। তাহলে এখন আমরা দেখো তো আমাদের যে টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটা কি, রিলেশন বিটুইন লাইন ভোল্টেজ এন্ড ফেজ ভোল্টেজ। তোমার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, স্যার লাইন ভোল্টেজটা কি আর ফেজ ভোল্টেজটা কি, ঠিক আছে না? তাহলে আগে আমরা লাইন শিখবো, তারপর আমরা ফেজ শিখবো। লিখে রাখি লাইন ভোল্টেজ। দেখো তো এইটা তো থ্রি ফেজ না, থ্রি ফেজে কয়টা লাইন থাকে? তিনটে লাইন থাকে, 1 2 3, ঠিক আছে না? লাইন ভোল্টেজ মানে কি? লাইন ভোল্টেজ মানে হলো ওয়্যার। বুঝি নাই? ওয়্যার না স্যার, লাইন মানে ওয়্যার। হ্যাঁ হ্যাঁ ওয়্যার, হ্যাঁ জি, লাইন মানে ওয়্যার, একই জিনিস, ঠিক আছে, সমস্যা। তা দেখো আমাদের এখন কি লাইন ভোল্টেজ মানে কি, দুটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা বলি কি, লাইন ভোল্টেজ। যেমন তুমি দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের এ লাইন, ঠিক আছে, এ থেকে উৎপন্ন হয়েছে, এটা আমাদের বি লাইন না, বি থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এদের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয় যেটা আমরা ভোল্টমিটার ধরলে পাবো, ঠিক আছে, যেটা বাস্তবে দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু ভোল্টমিটার ধরলে আমরা পাবো। এই লাইন, এই ভোল্টেজকে কি বলবো আমরা, ভি এ বি। দেখো এ আর বি এর মধ্যে ভোল্টেজ, স্যার পাবো, এটা কি শিওর? হ্যাঁ অবশ্যই পাবা, তুমি যখন ভোল্টমিটার ধরবা না, ভোল্টমিটার ধরবা তখন পাবা। মেন কথা হচ্ছে কি, তুমি হচ্ছে দুটো লাইনের মধ্যে ভোল্টেজ নিছো, ঠিক আছে না, দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ পাবা সেটাকে বলবো কি, লাইন ভোল্টেজ। তাহলে দেখো এখানে কি বি আছে না, এটা তো সি আমাদের, তাহলে বি আর সি এর মধ্যে একটা ভোল্টেজ পাবা, তাহলে এই ভোল্টেজটার নাম কি বলতো?
বিবিসি বিবিসি, হ্যাঁ, তাহলে এর নাম কি? এটাও কিন্তু লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। সি আর এ কি দোষ করলো বলো? সি আর এ তোমার দোষ করে নাই, তাহলে এর মধ্যে একটা ভোল্টেজ পাবা, তার নাম কি হবে? ভিসিএ। ভিসিবি না ভিসিএ জি হ্যাঁ, স্যার। ভিসিএ। তাহলে তুমি এখান থেকে কি শিখলা? এখান থেকে তুমি শিখলা দুটা লাইনের মধ্যে যে ভোল্টেজ পাবা সেই ভোল্টেজটাকে কি বলবা? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। তাহলে পরীক্ষায় যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই লাইন ভোল্টেজ, তখন তুমি কি বলবা? It's the voltage between two দুইটা lines. লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে হ্যাঁ, লাইন the ভোল্টেজ। voltage দুইটা which লাইনের is মধ্যে observed between two lines is known as line voltage। ঠিক আছে, তাহলে লাইন ভোল্টেজ আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আমরা মোটামুটি লাইন ভোল্টেজ চিনতে পারছি। এবার আমরা কি পড়বো? ফেজ ভোল্টেজ পড়বো। Sir, এবার এটা দেখো, কি the phase voltage is the voltage between two phases. না ফেজ মানে কি? ফেজ মানে কি, দেখো ফেজ বলতে তুমি তখনই বলবা যখন এই ভোল্টেজের মধ্যে লাইভে থেকে মেসেজ, ঠিক আছে। দেখো ফেজ ভোল্টেজ বলে তুমি কি বলবা? ফেজ ভোল্টেজ হচ্ছে একটা লাইন, ভালো করে মনে রাখো, একটি লাইন, ঠিক আছে, এবং নিউট্রাল মানে এন এর মধ্যে যে ভোল্টেজ, এবং নিউট্রাল মানে কি? এন ইউ টি আর এল, নিউট্রাল এর মধ্যে যে ভোল্টেজ, এটা কি বুঝতে পারছো? একটা লাইন এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে তুমি কি বলবা? ফেজ ভোল্টেজ বলবা। তাহলে আমরা এখন দেখি, এখানে দেখো, এখানে একটা কোশ্চেনের মধ্যে তোমার এন দেওয়া থাকবে, এই এন মানে কিন্তু নিউট্রাল, ঠিক আছে। তাহলে এটা আমাদের এ একটা লাইন, আর এই নিউট্রালের মধ্যে একটা ভোল্টেজ দেওয়া আছে, তার নাম হচ্ছে ভি এ এন। তা তুমি একে কি বলবো বলো তো? এটা কি Phase ভোল্টেজ? voltage. Phase, phase. অবশ্যই ফেজ ভোল্টেজ। যদি শিখে তোমাকে যেত যদি তাহলে লাইন ভোল্টেজ হতো। হ্যাঁ, যদি তোমার এ সি সি এ হইতো তাহলে কিন্তু লাইন ভোল্টেজ হইতো। তাহলে এখানে দেখো ভি সি এন বলতেছে, তাহলে সি এন বলতে তুমি কি বুঝবা? n মানে নিউট্রাল, তো ফেজ ভোল্টেজ তাহলে হয়। এটা ফেজ তার মানে ভোল্টেজ। স্যার n থাকলে ফেজ ভোল্টেজ। হ্যাঁ, ভেরি গুড, এটা তো বুদ্ধি তোমার, যে এন থাকলেই ফেজ। হ্যাঁ, বলো তো, এখানে আমরা একটা ছবি দেখছি, দেখো এখানে দেখো, এই ছবিটা দেখবা। জি স্যার। বলো তো এখানে ভিসিএ, এটা কি ভোল্টেজ? লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? কোথায়? এই লাইন তো ভোল্টেজ ডিসকাস স্যার, স্ক্রিনে। স্যার লাইন ভোল্টেজ। লাইন স্যার ভোল্টেজ। এটা লাইন ভোল্টেজ। লাইন এগুলো লাইন বলে, বুঝতে পারছো না? আবার তোমাকে যদি বলি, জি বলো স্যার। তো এটা কি ভোল্টেজ বলো তো? এটা হচ্ছে ফেজ ফেজ ভোল্টেজ। ভোল্টেজ স্যার। ফেজ ভোল্টেজ। নিউট্রাল আর এর মধ্যে একটা এর ভোল্টেজ। মধ্যে ভোল্টেজ। ভেরি গুড, তোমার ভালো বলতে দেখি দেখি তো, অত কষ্ট নাই, তোমাদের এই ব্যাচটা দেখতেছি ভালো। তোমাদের মধ্যে একটু নরমাল, একটু খারাপ মনে হয়েছে হচ্ছে ডিডি সেকশনকে একটু ইয়া মনে হয়েছে, তার একটু কম বোঝে। তাহলে কি সকল ডেল্টায় লাইন ভোল্টেজ আসতেছে? হ্যাঁ, সকল যেতে লাইন ভোল্টেজ থাকে, আর সকল ওয়াই কি থাকে? ফেজ ভোল্টেজ থাকে। ফেজ ফেজ ভোল্টেজ। ভোল্টেজ থাকে। এখন আমাদের কাজ কি হবে জানো? আমাদের কাজ হবে এই লাইন আর ফেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। কি বললাম? লাইন আর ফেজের মধ্যে লাইন আর সম্পর্ক ফেজের তৈরি মধ্যে করবা। সম্পর্ক। দেখো আমরা কিভাবে সম্পর্ক তৈরি করি, এবার দেখি। আমরা মনে মনে এটাকে বাদ দিয়ে দেই, এই নিউট্রালটাকে দিব না, মন থেকে বাদ দিয়ে দিলাম। তোমরা কি কেভিএল বুঝো? কেভিএল, কেসিএল মানে কার্শফ ল, ভোল্টেজ ল, কার্শফ কারেন্ট ল। ভোল্টেজ ল, কার্শফ কারেন্ট ল। ভেরি গুড, সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এ আর বি এর মধ্যে একটা ভোল্টেজ পাবো, তার নাম কি? লাইন ভোল্টেজ না? যদি জি ভোল্ট স্যার। মিটার ধরি তাহলে আমরা লাইন ভোল্টেজ পাবো, ধরলাম এর নাম ধরলাম ভি এ বি, ঠিক আছে। তোমরা এখন কাজ করবা, তোমাদের এখন কাজ হবে, তোমরা এখন ঘোরাঘুরি শুরু করবা। দেখো মাইনাস থেকে শুরু করবা, শুরু করে কেভিএল অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এই পথটা অনুসরণ করবা। তো দেখো প্রথমে তুমি কি পাইছো? মাইনাস পাইছো না? মাইনাস। মাইনাস ভি এ বি হয়েছে। তারপর তুমি যাত্রা শুরু করলা, ভ্রমণ করতেছো করতেছো করতে 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 এবার কোন চিহ্ন পাইছো? প্লাস প্লাস তাহলে কি হবে এখানে? প্লাস প্লাস এন ভি ভিএন তারপর যাত্রা শুরু করছো করতে 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 মাইনাস এবার পাইছো মাইনাস। কত হবে? মাইনাস মাইনাস ভি। ভিবিএন সরি তোমার সর কত বলো? 0। 0। হ্যাঁ, আবার তো ওইখানে পুষছো, তাহলে 0। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের হচ্ছে এই ভি এ বির মান বের করতে হবে, কারণ ভি এ বির মান দেওয়া নাই।
এবি সমান সমান কি লিখতে পারো বলো তো? ভি এ এন মাইনাস বি এ। VBN জি স্যার, লেখা যায়। লেখা তো যাবেই। তাহলে এখন দেখো আমরা মুখস্থ করছিলাম না ফার্স্টের দিকে, যদি এ এন এর মান ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, ভি বি এন এর মান কত হবে বলো তো? ভিপি 0 অ্যাটেনশন মাইনাস 120 মাইনাস 120। তাহলে তুমি কি করবা, এখানে মানগুলো বসাও, ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 মাইনাস ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত হবে? মাইনাস 120। তাহলে এখন কি করবো বলো তো, কি কমন নিবা বলো? ভিপি কমন নিব। VP স্যার কমন আবার একটু বলবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও হ্যাঁ, তুমি মানে কোথা থেকে শুনতে পাও না স্যার সেটা মানে বলো। এই যে রিলেশন থেকে আর কি, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের ঠিক রিলেশন আছে, থেকে। বুঝছি। তাহলে একটু সবাই একটু কষ্ট করে একটু আবার শোনো, রিপিট করতেছি। জি স্যার হ্যাঁ দেখো, আমাদের হচ্ছে রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ভিএবি মানে কি, ভিএবি মানে হচ্ছে আমাদের হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে আমরা কি করবো এখন, এই মাইনাস থেকে যাত্রা আরম্ভ করব, ঠিক আছে? মাইনাস থেকে যাত্রা আরম্ভ করলাম, তাহলে প্রথমে কি পাইলাম, মাইনাস ভিএবি। তারপর যাত্রা শুরু করছি, করতে 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 আমরা দেখো এখানে পুষছি। তাহলে এখানে তুমি কোন চিহ্ন পাইছো? অবশ্যই প্লাস পাইছো। পজিটিভ তাহলে এখানে কি হবে, প্লাস প্লাস ভি ভিএন VN এ এন। তারপর ঘুরতেছি, ঘুরতে 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 এই দেখো এখানে একটা পাইছি, মাইনাস ভিভিএন। মাইনাস ভি বি এন। ঠিক আছে, তাহলে আর কিছু আছে দেখো, আবার ঘুরতে ঘুরতে তুমি আবার এ বি তে চলে আসছো। তাহলে কি সমান ইকুয়াল সমান 0 হবে। 0। এই তো 0। তাহলে তুমি এবার ভি এ বি মান একটু বের করো। তাহলে ভি এ বি সমান সমান কি লিখবা, এ এন মাইনাস বি এন। হয়েছে? তারপর আমরা কি শিখছিলাম, এ এন এর মান যদি ভিপি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 হয়, আচ্ছা তাহলে ভি এন এর মান কত হবে বলো? 120 মাইনাস 120 ডিগ্রি। এই 120 হলে হবে না, মাইনাস 120 বলতে মাইনাস হবে। 120 হ্যাঁ, তাহলে এই মানটা বসাও এখানে। তাহলে ভিপি পাচ্ছ 0 পাচ্ছ, মাইনাস ভিপি মাইনাস 120 ডিগ্রি। তারপর তুমি কোনটা কমন নেবা, ভিপি কমন নিবা। ভিপি তাহলে ভিপি কমন নাও, এই 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 মাইনাস 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত হবে, মাইনাস 120। মাইনাস 120 ডিগ্রি। তো মাইনাস 120 তো আসবে। হ্যাঁ, তা তুমি একটু কাজ করো তো, এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস 120 হওয়ার কথা। ও হানিস, বলো বলো, তুমি আসছো, চলে আসছো ক্যাম্পাসে? আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, তো আমি যাব হচ্ছে তোমার 11:30 পর। ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি, সমস্যা নেই, তোমাকে ফোন দিব নিয়ে গেলে। তাহলে ঠিক আছে, স্যার ভালো থাকো। হ্যাঁ ভিপি আসবে ক্লাস হ্যাঁ, এবার বলো তো, তোমরা 120 ডিগ্রি। ক্যালকুলেশন কি ক্লাস করছো? 120 ডিগ্রি। স্যার প্লাস 120 প্লাস 120 ডিগ্রি হবে। তোমরা কি ক্যালকুলেশন করছো? জি স্যার। স্যার প্লাস 120 ডিগ্রি। প্লাস 120, তোমরা কি বলো, আমি তো পাগল হয়ে গেলাম তোমাদের ক্যালকুলেশন দেখে। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের ক্যালকুলেশন দেখাই, ঠিক আছে? মনে রাখবা কি কি ছিল। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্রিনে কি ক্যালকুলেটর আসছে তাই বলতেছি? জি জি স্যার স্যার আসছে এবার দেখো, অন করলাম ক্যালকুলেটর, এখানে 1 দিলাম, অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ছিল বলো, 0 না? 0 0 স্যার। মাইনাস দিলাম 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 120। 120। ঠিক আছে, এই দেখো দিলাম। একে আমরা কিতে নিয়ে যাব, আর থিটা নিয়ে যাব। তাই শিফট প্লাস প্রেস করলাম, তাহলে দেখো আর থিটা মানে কি ম্যাগনিটিউড, আর হচ্ছে আমাদের ফেজ দিলাম। দেখো 1.733, এটা কার মান, এটা হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান কত পাইছো, 1.73। ঠিক আছে না? এর মানে কি, এর মানে কিন্তু √3। ঠিক আছে, তোকে একটু পরে দেখাচ্ছি, দেখো কিভাবে পাইলাম √3। তারপর দেখো শিফট প্রেস করবা, ঠিক আছে? শিফট প্রেস করে আবার সমান সমানে যাবা। তাহলে কত পাইছো এখানে, 30। তাহলে কি হবে এখানে, তাহলে এখানে পাইছো হচ্ছে √3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। বুঝতে পারছো? তোমার যদি, হ্যাঁ তোমাদের যদি ইএস থাকতো, ঠিক আছে, ইএস ক্যালকুলেটর থাকলে তুমি ইজিলি করতে পারতা। আমার তো এমএস, এই জন্য তোমার এরকম প্রবলেম হচ্ছে, মানে এত কাজ করতে হচ্ছে। ইএস হলে তুমি ডিরেক্টলি পাইতা। তাহলে দেখো আমরা যেটা বুঝি এখন,
তাহলে কি বুঝলাম এখানে, যে √3 মানে কত সেটা আমরা দেখে নিই একটু। দেখো √3 মানে কত, এই দেখো √3 মানে 1732, দেখতে পাইছো? তাহলে কিন্তু আমরা বলতে পারি, যে একবারে বলতে পারি যে আমরা কি পাইছিলাম এখানে, আমরা পাইছিলাম হচ্ছে, এটা ভালো করে মনে রাখবা, এটা কিন্তু সূত্র, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো না পড়লেও দরকার ছিল না, আমাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে। তাহলে ভিপির মান কত হবে, ভিপির মান হবে √3 VP, √3 VP at an angle 30 ডিগ্রি। এটা কিন্তু আমরা পাইছি, আশা করি বুঝতে পারছো। জি স্যার। এখন পরীক্ষাতে আমাদের একটু ঝামেলা হয়, বুঝছো? পরীক্ষাতে আসলে কিরকম কোশ্চিন থাকবে তোমরা তো বুঝতেছো না, পরীক্ষাতে এখন কিভাবে থাকবে। দেখো আমি পরীক্ষাতে একটা কোশ্চিন দিচ্ছি তোমাদের, পরীক্ষাতে এরকম একটা কোশ্চিন থাকতে পারে, তাহলে তুমি একটা মানে একটা আইডিয়া করতে পারবা। দেখো আমি লিখে দিলাম এখানে একটা কোশ্চিন, কোশ্চিন হচ্ছে এরকম যে ইফ VAN equal 110 at an angle 30 degree, find the line voltage VAV, VBC and VCA। বুঝতে পারছো কোশ্চেন তোমার হচ্ছে এটা, তুমি এখন কি করবা? ফেজ দিয়ে চিন্তা করব। কোশ্চেন কি বুঝতে পারছো, যে তোমার শুধুমাত্র একটা ফেজের মান দেওয়া আছে, তোমাকে লাইন ভোল্টেজে কনভার্ট করতে বলছে। তুমি আমাকে একটু আগে বলো, এই 110 এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ভিপি দ্বারা প্রকাশ করছিলাম না? ভিপি দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি শিখতেছি, তাহলে আমরা কিন্তু ভিএবির মান কিভাবে বের করতে পারি। এই ভিএবির মান কি হবে, ভিএবির মানটা হবে এই ভিপির কত গুণ, √3 গুণ, যেটা আমরা প্রমাণ করছিলাম। দেখো √3 ইন্টু ভিপি, ভিপি মানে কত, ভিপি মানে 110। আর দেখো এখানে কি ছিল, 30 ডিগ্রি, এখানে আমাদের 0 ছিল কিন্তু, এই জন্য 0-র সাথে 30 যোগ হয়েছে। তাহলে এখানে তোমার কত দেওয়া আছে, 30 ডিগ্রি তোমার পরীক্ষাতে দেওয়া আছে, 30 ডিগ্রি পরীক্ষাতে দেওয়া আছে, মানে কোশ্চেনে দেওয়া আছে। তা তোমার কি হবে, এই লাইনের ভোল্টেজের মান হবে তার সাথে আবার 30 যোগ। তাহলে আমাদের উত্তর কত হবে, √3 গুণন 110 at an angle 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো মনে হয় এবার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ভালো করে বুঝো, কিন্তু তোমার এখানে যে ফেজ পাবা তার সাথে কত হবে, তার সাথে 30 কিন্তু বেশি হবে, কিন্তু তোমার হচ্ছে লাইন ভোল্টেজের মান, ঠিক আছে? আর অ্যামপ্লিটিউডে কত গুণ হবে, √3 গুণ হবে। তাহলে এখন দেখো তুমি এটা তো বের করতে পারছো, যদি ক্যালকুলেটরে আমরা পেস্ট করি তাহলে কত পাবো এখানে, 95.26 বা ইমেজ দেখে অনেক ফাস্ট পাইছো, কত 95.26 at an angle 60 ডিগ্রি, ঠিক আছে না? তোমাকে কি বের করতে হবে, তা তোমাকে এখন বের করতে হবে ভিবিসি বের করতে হবে, আর কি বের করতে হবে, সিএ বের করতে হবে। তোমাদের জন্য একটা ভালো নিউজ, শুনতে পাচ্ছ তোমরা? স্যার আমি টোটালটার মান বলেছিলাম কিন্তু শুধু √3 আর 110 গুণ করলে 190.52 হবে। ও তাহলে 190.5, তাহলে এটা দিতে হবে তোমাকে। হ্যাঁ আমি কোণ 60 ডিগ্রিটাও করে ফেলেছিলাম ফেজের মানটা। 190 না? হ্যাঁ 190.52। ঠিক আছে, তাহলে যেই মানে থাকুক সমস্যা, মান তোমার সমস্যা না, তাহলে সবগুলোর মান কত হবে, 190.52। বলো একটার মান যদি আমাদের যদি 0 ডিগ্রি ধরো, এটা আমরা 0 ডিগ্রি, তাহলে এটা মান কত হবে, এস এ -120 ডিগ্রি করবো, তাহলে যেটা পাবো সেটা উত্তর। আর এখানে সি এ কত হবে, সি এ হবে হচ্ছে +120 ডিগ্রি। হ্যাঁ, এইভাবে করে আমরা কিন্তু ইজিলি মানগুলো বের করতে পারি। তাহলে আমাদের কাজ করতে হবে, একটার মান বের করতে হবে কষ্ট করে, বাকি মানগুলো তুমি হচ্ছে -120 ডিগ্রি
প্লাস 120 ডিগ্রি দ্বারা করতে পারবা। করে দিলে হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই সব মানে পদ্ধতিতে সলিউশন করলাম। কোনো প্রবলেম আছে তোমাদের? না স্যার। এবার লাস্ট কোশ্চেন আমাদের, এটা হলে আমাদের আজকে ক্লাস শেষ। স্যার একটা বিষয় স্যার, হ্যাঁ, যেখানে বলো। আপনি 30 ডিগ্রি যোগ করলাম, এটা এখানে যদি 60 ডিগ্রি থাকে তাহলে কি 60 ডিগ্রি যোগ 90 করবো হবে ওখানে? না, 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 এখানে তোমার 60 ডিগ্রি থাকে না, তা তুমি কি করবা, জি। 60 লিখলা, তার সাথে 30 যোগ করবা। ও ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমাদের হচ্ছে এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। এবার আমরা হচ্ছে ম্যাথ করবো একটা, দেখি এবার ম্যাথ করব। এবার দেখো, এখন আমাদের কাজ কি দেখো তো, আমাদের হচ্ছে এখানকার লাইন কারেন্ট বের করতে বলছে, মানে ওয়্যারের মধ্যে যে কারেন্ট যায় সেই কারেন্ট গুলা বের করতে বলছে, ঠিক আছে। আই বের করতে বলছে, এখান থেকে আইবি বের করতে বলছে, এখান থেকে আমাদের আইসি বের করতে বলছে। তো তুমি চিন্তা করো, যদি তোমার থ্রি ফেজ তুমি যদি চিন্তা করো, তাহলে কিন্তু ক্যালকুলেশন কিন্তু অনেক জটিল হয়ে যায়। থ্রি ফেজের ক্যালকুলেশন কিন্তু অনেক জটিল, কিন্তু আমরা এই সার্কিটটাকে কিভাবে সলভ করব, ইজিলি সলভ করতে পারি আমরা যদি এটাকে সিঙ্গেল ফেজে কনভার্ট করতে পারি। কি বললাম, এটাকে যদি আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু ইজিলি মানগুলো বের করতে পারবো। যেমন দেখো, আমাদের একটা সিস্টেম তৈরি করতে কি লাগে, একটা সোর্স লাগে, আর কি লাগে, একটা লোড লাগে, ঠিক আছে। তা তুমি এখন মনে মনে ভাববা, দেখো এখানে সোর্স কত দেওয়া আছে, 110 at an angle 0 ডিগ্রি, at an angle 0 ডিগ্রি, আর লোড আছে কত, 10 প্লাস j8। 10 প্লাস j8। এই সোর্স এবং এই লোডকে কানেক্ট করছি না, কার সাথে কানেক্ট করছি, একটা ইম্পিডেন্সের মাধ্যমে যুক্ত করছি, একে বলা হয় লাইন ইম্পিডেন্স। তাহলে এখানে দিয়ে দাও, এই দেখো 5 মাইনাস j2, ঠিক আছে না, এই দুটো বললাম। আর বাকিটাকে তোমরা মনে মনে নিজের মন দিয়ে যুক্ত করে দিও। তাহলে এটাই হলো আমাদের সিঙ্গেল ফেজ সার্কিট, সিঙ্গেল ফেজ সার্কিট। এটা কি বুঝছো? যদি যদি এখানে যদি এই লোড না থাকতো তাহলে কি হইতো, এটা দিতাম না, তাহলে আমরা পুরোপুরি টান দিয়ে দিতাম। এখন দেখো, আমাদের এখান থেকে আই এর মান বের করতে বলছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি আই সমান সমান কি, ভি বাই আর, মনে আছে? তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, আই এ বের করতে বলছে। তাহলে আই এ সমান সমান কি লিখবো, 110 ভোল্টেজ লিখে আগে 110 at an angle 0 ডিগ্রি বাই 10 প্লাস j8। আর এখানে কি আছে, দুটো মিলে আছে তো, তাহলে আমরা কি লিখবো, 10 প্লাস j8 প্লাস কত লিখবো, মাইনাস 5 মাইনাস 2 j2। এই তো, এটা যদি তুমি করো তাহলে একটা উত্তর পাবা, সেটাই তোমার হচ্ছে আনসার। তো তুমি পাচ্ছ কত এখানে, 110 at an angle, তোমরা একটু ক্যালকুলেশন করো বাসায়, যাতে ক্যালকুলেটর আছে তারা করো একটু। এই Z8 কিভাবে লিখবো? হ্যাঁ, তাহলে তোমাদের দেখাইতে হবে, হাতে দেখাইতে হবে। ঠিক আছে, দেখো তোমরা একটু স্ক্রিনে দেখো। এখন দেখো, আমরা ক্যালকুলেটর অন করলাম, তাহলে আমাদের ছিল কি বলতো, 110, ঠিক আছে না। এই দেখো 110 লিখলাম at an angle 0 ডিগ্রি লেখছি, শেষ। তারপর কি করবো, ভাগ দিব না, ভাগ দিব। প্রথমে কি ছিল, 5 মাইনাস 2 জে লিখবো না, যে মানে কি দেখো ইএনজি আছে না, দেখতে পাইছো ইএনজি, এই দেখো ইএনজি মানে আই। আমাদের এখানে দেখো আই আর জে এর মধ্যে পার্থক্য আছে। আমরা ইলেকট্রিক্যালে কি করি, আই মানে কি, আই মানে কি প্রকাশ করি, কারেন্ট প্রকাশ করি না। জি স্যার, কারেন্ট। এখন যদি তোমার কোশ্চেনের মধ্যে এরকম আই থাকতো, তা তুমি মনে করতে এটা কারেন্ট, কিন্তু মানে 2 গুণ কারেন্ট, এই জন্য এখানে জে লেখে। আমাদের সলিউশনের ক্ষেত্রে জে লেখে, আমরা আই লিখি না, ঠিক আছে। কিন্তু ক্যালকুলেটর তো বুঝবে না, ক্যালকুলেটরে আই মানে জে, মনে রাখবা। তাহলে এটা হইলো, তাহলে প্লাস দিলা, দেওয়ার পর কি লিখবা, 10, ঠিক আছে না। 10 প্লাস কত ছিল, 8 আই, যে মানে আই, হইছে। এই আনসার দিলা, আনসার দিলে এটা যেটা পাবা সেটা উত্তর না, কিন্তু উত্তর তোমাকে নিতে হবে আর থিটাতে। তাহলে শিফট লিখে এই দেখো তুমি ক্লাসে গেলা। এইবার দেখো 6.81 কি হলো, এটা আর এর মান, এটা কার মান হলো, তাহলে আর কে যে অ্যানসারটা নিব, তো স্যার আমাদের ইএস এর এই আর্ক এর ভ্যালুটা কোথায় আছে? হ্যাঁ, ইএস এর ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে। তোমরা দেখো ইএস এর ক্ষেত্রে কি করবা, তোমাকে আবার একটু বলি। আমরা এখানে একটা মান পাইছি না, এই মানগুলো তুলছি তো, এখানে আসে না। তোলার পর তুমি লেখো শিফট, লেখো শিফট 2 লেখো, শিফট দেওয়ার পর 2 প্রেস করো, দিলাম।
এরপর দেখো কি লেখা আছে 3 নম্বরে দেখো 8 থিটা দেওয়া আছে না? হ্যাঁ আচ্ছা দেখেছি। হ্যাঁ তো 3 নম্বরে দাও, দিলাম। দিয়ে আনসার পেশ করো বা সমান সমান পেশ করো। হ্যাঁ বুঝছি কোথায় আছে বলো তো ওখানে? স্যার, আমি তো মুছে দিয়েছিলাম, আরেকবার করে আপনাকে বলছি। হ্যাঁ ওখানে দেখো যে 6.81 আসবে, তারপর 8 এর অ্যাঙ্গেল দেখো যে কত আসছে ওখানে, মাইনাস আসছে মনে হয়, মাইনাস 22 পয়েন্ট সামথিং আসবে মনে হয়, -21 মাইনাস 21। হ্যাঁ স্যার মাইনাস 21, হ্যালো স্যার এই দেখো মাইনাস 21 আসতেছে। হ্যাঁ কে রাখতেছিল বলো? স্যার হচ্ছে আরেকটা ক্লাস টাইম শুরু হয়ে গেছে স্যার। হ্যাঁ তাহলে আমরা আজকে শেষ করে দিলাম, ঠিক আছে? সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা ছিল, অ্যাটেন্ডেন্সটা কিভাবে স্যার? অ্যাটেন্ডেন্স তোমরা জয়েন করছো না, তোমরা এখানে জয়েন করলে অ্যাটেন্ডেন্স হয়ে যায়। আর তোমরা যদি চাও, তোমাদের যদি কনফিউশন থাকে, তাহলে তোমরা কাজ করতে পারো, যেখানে আমি লিংক দিয়েছি গুগল ক্লাসরুমে, সেখানে তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারো, এক সময় বসে থেকে দিও যখন ফ্রি থাকবা। আর স্যার আমি তো জয়েন করছিলাম স্যার। হ্যাঁ শিমুল চন্দ্র, যে আপনি বলেন। স্যার আমার সেটি কি আমার নাম তো আসে নাই স্যার। স্যার আমি মানে অন্য সেকশন থেকে আসছি স্যার, মানে অন্য একটা স্যার নতুন স্যার নতুন অ্যাটেন্ড হয়েছি এই সাবজেক্টে। আমি আপনার শীটে দেখে আজকে আবার একটু দিয়ে দিবনি, কারণ আমি তো শীট দেখি নাই, আজকে দেখে আপনাকে জানাবো নি। আচ্ছা স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।